আমার ভাই গোলমালটা লাগছিল, অনেক বোঝার চেষ্টা করতেছিলাম যে দুই মহিলা কথা বলতেছে, আপনার ওয়াইফ এবং আপনার এই বান্ধবী, মাঝখানে আপনি কিছুই জানেন না। না, এটাই আমার সমস্যা যে এরা দুজন কিন্তু আমাকে কিছুই জানাই না। আমি এটা লিঙ্কই খুঁজে পাইতেছি, এটা কি হইতেছে? আপনার বান্ধবী আপনার এত ভালোবাসে না যে সে জোর করে বিয়ে করবে, আবার আপনার ওয়াইফও এত খারাপ না যে সে আপনাকে ডিভোর্স দিবে। এটার ভিতরে আমার শাশুড়ি কিন্তু বললাম তো, এগুলো আমার বউয়ের চেয়ে আমার শাশুড়ি কিন্তু এর সাথে ইয়ে করছে। যখন শুনছে লিঙ্ক মিলাইতে পারতেছি না, 10 লাখ টাকা যখন সে পাইবে বলছে, মেয়ে দিবে বলছে, তখন আমার শাশুড়ি এই মহিলার এর সাথে যোগাযোগ করছে যে জামাই বেচে দিবে 10 লাখ টাকায়। এর ভিতরে আমার সম্পর্কটা সম্পূর্ণ নষ্ট করার পিছনে প্রধান মানে ইয়া ছিল, ভিলেন ছিল আমার শাশুড়ি। আমার শাশুড়ি এমন মহিলা, উনি খুব টাকা লোভী মহিলা। এই যে ওর ডিভোর্সের পিছনে ওর মায়ের অনেক কুপরামর্শ ছিল, ওর কলেজের যে না আমি না এটা মানি না, ও দুধের বাচ্চা না যে ওরা কেউ কইবার ও সে মাইনা নেবে। এই কাজগুলো করে মানুষ নিজে ইচ্ছা করে, সে সাপোর্ট খোঁজে, তার মার সাপোর্ট নিছে, বন্ধুর সাপোর্ট নিছে, বোনের সাপোর্ট নিছে, কিন্তু করছে সে। আমি তাকে পড়াশোনা করানোর কারণেই সে আজকে, কারণ আমি যদি তাকে পড়াশোনা না করতাম, সোশ্যাল মিডিয়া তারা আমি না দিতাম, ফোন না দিতাম ওইরকম, তাহলে হয়তো বা সে ইয়ে করতে। আমি আপনার এটার সঙ্গে একমত না। আমি আমার বোর্ডে পড়ালেখা করেছি, অনার্স মাস্টার্স করাইছি এবং আমি পিএইচডি করাবো ইনশাআল্লাহ আমার বোর্ডে। আমি পিএইচডি করি নাই তো কি, তাই মনে করি যে শিক্ষার আলো বরং একটা মানুষকে বড় করে, কিন্তু যদি চায় দ্যাটস আ চয়েস, সেটাই বললাম। সে শিখে করবে না অশিখে করবে। আপনি তো শিক্ষিত মানুষ, আপনি ঠিকই কিন্তু আরেকটা বাধ্য হয়ে বিয়ে করছেন, আমি এটা বিশ্বাস করি। আপনি বলছেন, আমি শুনছি, কিন্তু এক হাতে তালি বাজে না ভাই। সো আপনারা বললো আর আপনি হুট করে বিয়ে করলেন, এটা করলেন, আমি এটা বিশ্বাস করি না। আপনি বলছেন, আমি মেনে নিছি। ইসলামের নিয়ম অনুযায়ী ছেলেরা 4টা বিয়েও করতে পারবে, কিন্তু আমি ইসলামের নিয়ম মানি শুধুমাত্র দেনমোহরের সময়, আর কোনো জায়গায় আমি ইসলামের নিয়ম মানি না। হ্যাঁ, আমার মনে হয় যে তালাকের ক্ষেত্রে অবশ্যই দুই পক্ষকে, যে কোনো অ্যাডভোকেটের কাছে যাওয়া হোক, সে কিংবা তাজের কাছে যাওয়া হোক, সে দুজনকে ডাকবে, দুজনকে ডাকার পরে দুজন বসবে। তালাক এক পক্ষের হইতে হবে, তালাক দুই পক্ষের হলে ঝামেলা। ধরেন আপনি আমার ওয়াইফ হলে, আমি আপনাকে রেগুলার মারতেছি, আপনি তালাক চাইতেছেন, আমি দিব না, কি করবেন? সেটা ঠিক আছে। সে এবং তালাক নোটিশে এমন তালাক নোটিশের সে আমাকে হচ্ছে যে আমার নামে আমি লেখছি, আমি তাকে নির্যাতন করতেছি, নারী ও শিশু নির্যাতনের মামলা দিছি আমার নামে, আমি তার থেকে যৌতুক দাবি করতেছি। আমি ভাই, আপনি তো মিডিয়াতে আমি কাজ করতেছি, ঠিক আছে, আমি যৌতুক কেন দাবি করবো তার কাছে? আমি প্রতি মাসে অন্তত 50,000 টাকা আমার অলমোস্ট ইনকাম আছে। পুরুষদের জন্য দুটো জিনিস বলা সহজ, এক হালাল লুচ্চা নালে গে, দুই হচ্ছে নারী নির্যাতনকারী। শেষ, তো কিছু লাগে না, কেউ তাকাই না যে সত্যি না মিথ্যা, ওই চালাক করছে। আজকে আপনি যে গল্পটা দেখতে শুরু করলেন, এটা একদম এখনকার গল্প, মানে না খুব অচেনা মানুষ, না খুব অশিক্ষিত মানুষ, চলতি সময়ের এই প্রজন্মের একজন মানুষ যে কত রকমের অদ্ভুত প্যাঁচে পড়তে পারে একটা মেয়ের দ্বারা, অ্যাকচুয়ালি তারই গল্প। ভাই, আপনি তো চেনা লোক, বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে, গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে কাজ করছেন দীর্ঘদিন ধরে, এবং ফ্যাশন ফটোগ্রাফি, তারপরে আইটি রিলেটেড অনেক কাজ করছেন। চেনা মানুষরা বিপদে পড়লে সেটাকে মানুষ অন্যরকমভাবে জাজ করে, যে সমস্যাটা আসলে কোথায়। অবশ্যই। এবং আপনি তো মানে অভিজ্ঞ মানুষ, কেমন করে হইল বলেন তো ভাই? আমার শুরুটা হচ্ছে যে 2022 সালে। জি। 2022 সাল থেকেই আমি হচ্ছে যে আমার আম্মু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়ার পরে আপনার ফটোগ্রাফি পেজটার নাম কি? আমার পেজের নাম হচ্ছে সাইরন অ্যাক্ট্রেস আরিয়ান্স ফ্রেম। আরিয়ান্স ফ্রেম, হ্যাঁ, ওকে। ইউটিউব চ্যানেল এই নামে? হ্যাঁ, সবকিছু এই নামে। এবং হচ্ছে যে আমার অফিসও মোহাম্মদপুরেই। ও আচ্ছা, চানমিয়া হাউজিং স্টুডিও আর কি। তো হচ্ছে যে আমার শুরুটা হয় 2022 সালে। 2022 সালে হচ্ছে যে আমার আম্মু অসুস্থ হয়ে যায় হঠাৎ করে। আমি প্রথমে আমার ফ্যামিলির একটু বিবরণ দিই। আমার বাবা একজন প্রবাসী ছিলেন। আচ্ছা, বিদেশ থেকে? হ্যাঁ, প্রবাসী ছিলেন। এবং হচ্ছে যে আমার পরিবার হচ্ছে যে আমি সবার বড়, আর আমার ছোট দুটা বোন আছে। মেজো যেটা আমার, ওটা বিয়ে হয়ে গেছে, আর ছোট একটা ক্লাস 3-তে পড়ে। তো বাবা ম্যাক্সিমাম ক্ষেত্রে বাইরে থাকা হয়। আমিও ঢাকায় থাকি অনেক বছর যাবৎ, প্রায় 10 বছর আমি ঢাকাতেই থাকি। তো মাই একা, আর ছোট বোনটা এখন বাড়িতে একা, যার ফলে হচ্ছে যে মা অসুস্থ হওয়ার পরে দেখাশোনার মতো তেমন একটা মানুষ নাই, বা হচ্ছে যে এত সমস্যা হয়ে যাচ্ছে। তো তখন আর কি গ্রামের কিছু মানুষ থাকে না, যে বলে যে আপনার ছেলের বিয়ে করাই দেন, বিয়ে করলে দিতে বউ থাকলো, অন্তত আপনার হেল্প হলো, একটা কাজে হেল্প আসলো, এই আর কি। পরবর্তীতে আমার মা হচ্ছে যে আমার মা আমারে বলে যে বিয়ে করার জন্য। কত বছর বয়স তখন আপনার? তখন আমার বয়স কত, 22-23 হবে। ওকে। 2022 সালে। তো তখন হচ্ছে যে আমার মাকে সবাই বলে আর কি যে ছেলের বিয়ে করাই দেন, তাহলে তো একটা হেল্প হবে আর কি। পরে আমার মা আর কি আমারে বলে যে বিয়ে করার জন্য। পরে আমি বলছি যে না, আমি এখন বিয়ে করবো না। ঠিক আছে, আমি এখন বিয়ে করবো না। আমি আরও 2-4 বছর আমার
নিজে একটু সেটেল হয়ে নিয়ে ভালোভাবে তারপরে একটা ব্যবস্থা করা যাবে, এখন আমি বিয়ে শাদী করতে চাইতেছি না। পরে মা কয় যে আমি অসুস্থ এই সেই, তখন আমার ফ্যামিলিগতভাবে দু একজনে বললো যে তোর মা যদি এরকম অসুস্থই থাকে তোর মায়ের দেখাশোনার জন্য টোকের প্রয়োজন আছে, বিয়ে করে নি। পরে আমি বলছি যে এক পর্যায়ে বললাম যে ঠিক আছে ওকে দেখেন আপনারা যা আমল মন করেন। পরে হচ্ছে যে আমার বাবা সহ আর কি, আমার মা অনেক মেয়ে দেখছে আমার জন্য, এভারেজ হিসাব করলে অন্তত 50টার মতো মেয়ে আমার জন্য দেখা হয়েছিল প্রথম দিক থেকে। আমি মানে আমার তো চিন্তা ছিল যে আমি করব না, মানে আমি জাস্ট ওদের কথাই মানে বললাম যে হ্যাঁ ঠিক আছে ওকে করব, কিন্তু আমি ওই জন্যই বললাম যে ওরা যখন মেয়ে আমার দেখাতেছে আমি বলতেছি হ্যাঁ ঠিক আছে আমার এটা পছন্দ হয়নি। এবার দেখতে 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 এক পর্যায়ে লাস্ট আমার ওয়াইফ যে বর্তমানে তার পালায় আসে, আমার বাবা তাকে দেখতে যায়, আমার মা তাকে দেখতে যায়। দেখার পর আমার বাবা একজন ধার্মিক লোক, নামাজ কালাম পড়ে, ঠিক আছে। তো আমার বাবা যখন তাকে মেয়েটা দেখছে, আমার ওয়াইফও কিন্তু সে ধার্মিক ছিল, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তো, দেখতে শুনতে ভালো ছিল, ঠিক আছে। পরে আমার বাবা দেখে ওর পছন্দ হয়েছে। ধার্মিক লোকরা অবশ্য দেখবেন ধার্মিক মেয়েরাই কিন্তু ওরা খোঁজে, ঠিক আছে। তো তখন ওরে আমার বাবার পছন্দ হয়েছে, পছন্দ হওয়ার পরে আমার বাবা হচ্ছে যে ওদের সাথে কথা দিয়ে আসছে যে ঠিক আছে ওকে এটাই ফাইনাল। কিন্তু এটা মানে আমার সাথে এবার যোগাযোগই করা হয় নাই, ওরা দেখছে যে আমি মেয়ে দেখলেই হয়তো বা না করি, মানে আমরা বুঝে গেছে যে আমি হয়তো বা বিয়ে না করতে চাইতেছি দেখি এরকম, ঠিক আছে। পরে আর কি বিয়ের জন্য আর কি ওরা আমাকে বলছো। পরে আমার মেয়েটা আমার বাবা এসে আমার বলেছে, আমার মা আমার বলে যে ওর জন্য আজকে একটা মেয়ে দেখছি, তোর বাবা তো ওই মেয়েটার কথা দিয়ে বলছে। আমি বলছি যে আমরা মেয়ে দেখছেন মানে আমার তো জানানোই নাই, কীভাবে মেয়ে দেখছেন, কারে কীভাবে কী করছেন আমি তো বলতেই পারতেছি না, ঠিক আছে। মেয়ের ছবি তোরা পাঠাবো না, দেখ। পরে আমি বলছি যে আপনারা যাই শুরু করছেন যেন পাঠান। মেয়ের ছবি যখন পাঠাইছে পরে আমি দেখলাম মেয়ে আমার থেকে অনেক শর্ট, ঠিক আছে। ওই হচ্ছে যে 4 ফিট 6-7 হইতে পারে এরকম, ঠিক আছে। আমি তো 5 ফিট 6-7, আমি 5 ফিট এখন 7 ইঞ্চি আর কি, 7 না 6 ইঞ্চি হবে। তো হচ্ছে যে আমার থেকে অনেক শর্ট আর কি। তো পরে আমি বললাম যে মা দেখো এই মেয়ে তো দিক থেকে শর্ট, এখন হচ্ছে যে তোর বাবা তো কথা দিয়ে বলছে ওদেরকে, ঠিক আছে। তো আমি বলছি কথা দিয়ে ফেললে তো কী হয়েছে, আমি আমার হয় না এখনও। পরে আমার বাবা এটা নিয়ে হচ্ছে যে খুব রাগ করে, আমি যখন বলি যে না আমি বিয়ে করবো না এটা, তখন আমার বাবা এটা নিয়ে আমার মায়ের সাথে এক পর্যায়ে ঝগড়া সৃষ্টি হয়েছে। তোমার ছেলেরা ফাইনালি ইউ গট ম্যারিড, বিয়েটা হয়। আমার বাবার কথা হচ্ছে যে বিয়ে হওয়ার পরে কি আপনি তুলে নিয়ে আসে এখানে? হ্যাঁ, বিয়ে করার পরে কি তুলে নিয়ে আসে? হ্যাঁ হ্যাঁ জি। পরে আর কি এক পর্যায়ে বিয়ের শাদী শুরু হয়, যাকে এক পর্যায়ে বিয়েটা হলো। বিয়ের দিন থেকে শুরু করে আমি তার ফার্স্ট টাইম বিয়ের দিনে প্রথম দেখি তারা আমি, ঠিক আছে, এর আগে দেখি নাই। আমি বিয়ের দিন আমি বাড়িতে যাই, আমি প্রায় 5 লাখ টাকা খরচ করে আর কি বিয়ে করছি, স্বর্ণগয়না দিলাম, তারপর টাবিন সব মিলে আমি ফ্যামিলিগত অনুষ্ঠান মালিক, আমি প্রায় 5 লাখ টাকা খরচ করে তারা তুলে নিয়ে আসি। যেদিন আমি তারা তুলে নিয়ে আসবো গল্প মানে সমস্যাটা শুরু ওই দিন থেকেই, ঠিক আছে। ওদের বাড়িতে যখন আমার 150 মানুষের আয়োজন ছিল, আমাদের খাওয়ানোর কথা ছিল, কিন্তু আমরা যাওয়ার পরে আমাদের প্রায় 30 জন মানুষের খাবার শর্ট পড়ছে আমাদের। তো এই গ্রামগঞ্জে কিন্তু এটা খুবই একটা সমস্যা, খাবার শর্ট পড়লে কিন্তু এটা নিয়ে একটা ঝামেলা হয়। তো আমাদেরও ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি, আমাদের ক্ষেত্রেও সেম একটা সমস্যা হয়েছে যে দুই পক্ষ ঝগড়া সৃষ্টি হয়ে গেছে। ঝগড়ার পরে আমি আমার দিক মানুষ আমার বাবা ফ্যামিলির বুঝে বলছি যে এটা সমাধান করে দেন, খাবার শর্ট হয়ে গেছে, কিছু করতে পারবো না, তার ঝগড়া বিরোধ করে কোনো লাভ নেই। পরবর্তীতে আমি চলে যাই। আমি যখন ওদের বাড়িতে যাই, মানে প্রথমবার তো আমাদের এলাকায় নিয়ম হচ্ছে যে মেয়ে পক্ষের বাড়িতে প্রথমবার যাই। তো আমি যখন ওদের বাড়িতে যাই তখন আমি যাওয়ার সময় প্রায় 15 কেজি ওদের বাড়িতে মিষ্টি নিয়ে গেছি, মানে বউ আনার জন্য যেদিন চাই, ঠিক আছে। আসার সময় ওরা কি করছে, আমার বাড়িতে 1 কেজি মিষ্টি পাঠাইছে। এত বড় একটা আয়োজন দেখেন, আমার টোটাল আমার দিক থেকে আমার 350 মানুষ আমার ফ্যামিলির পরিবার সহকারে খেয়েছে, ঠিক আছে আমাদের। তাহলে তারা আমার বাড়িতে মাত্র 1 কেজি মিষ্টি পাঠাইছে মেয়ে আসার সময়। তো গ্রামের মানুষের কিছু মানুষের চুলকানি থাকে দেখেন, ঠিক আছে। তো এত বড় আয়োজন করলেন, আপনার কেমন কেমন ছোটো লোকের মধ্যে আত্মীয় করছেন, আপনার ছেলের মেয়ে আসার সময় 1 কেজি মিষ্টি নিয়ে আসছে আপনার বাড়িতে, এটা কেমন না আপনি। তখন মানুষের তখন এটা নিয়ে আমার মা একটু রাগ করে, এই যে আমার এত বড় বিয়ের অনুষ্ঠান গেছে কিন্তু আমার মায়ে কিন্তু 1 ফোঁটা পানি পর্যন্ত খায় নাই। এটা নিয়ে কেন, কারণ হচ্ছে যে আমার মা যখন এটা নিয়ে রাগারাগি করতেছে যে 1 কেজি মিষ্টি কেন পাঠাইছি, 1 কেজি মিষ্টি নিয়ে গেলে কেন করলো, আমার ছেলে 15 কেজি মিষ্টি পাঠাইছে, সেখান থেকে 5 কেজি ওরা আমার বাড়িতে পাঠিয়ে দিত, অন্তত আমার সম্মানটা থাকতো, ওদের সম্মানটাও থাকতো। 1 কেজি মিষ্টি পাঠাইছে, এগুলো নিয়ে পরে আমার মা একটু কাটাকাটি করে আমার মায়ের সাথে আমি একটু বলি যে আপনি 1 কেজি মিষ্টি লাগলে আমি আরও 10 কেজি জানিয়ে দেবো, হুদায় এগুলো নিয়ে বিয়ে প্রথমবার আসছে বা এগুলো নিয়ে ঝগড়া করলে তার সমাধান হবে না, ঠিক আছে।
পরে আর কি আমি আপনার হচ্ছে যে সমাধান করে দেই। পরে আমি 1 মাস বাড়িতে থাকি, ঠিক আছে, বিয়ের পরে 1 মাস ওর সাথে চলাফেরা মিশা। আমি মনে করেন ওর থেকে বর্তমান জেনারেশন অনুযায়ী, ঠিক আছে, একজন মেয়ে হিসাবে আমি তো মিডিয়া ইন্ডাস্ট্রিতে যেতে আসছি, সেই অনুযায়ী আমি ভাবছি যে আমার জন্য আমি ভালো কাউকে পাইছি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ভালো কাউকে পাইছি। আমার জীবন হয়তো আল্লাহ আমাকে ভালো কিছু দিচ্ছে, আমার ভালো কিছু করছি বোধহয় আল্লাহ আমাকে ভালো কাউকে দিচ্ছে, তাকে আমি খুশি ছিলাম ওকে নিয়ে। পরবর্তীতে যখন আমি ঢাকা চলে আসি আমার কার্যক্রমে, যেহেতু আমি ব্যস্ত মানুষ ছিলাম, আমি হচ্ছে যে ফটোগ্রাফির পাশাপাশি হচ্ছে যে আইটি রিলেটেড ছিলাম, এবং আজোয়া ছিলেন, আজোয়া একটা কোম্পানি আছে, ওখানকার আমি ম্যানেজারও ছিলাম। স্যার আমি আর বিভিন্ন কোম্পানিগুলোর ডিজিটাল মার্কেটিং নিয়ে বিভিন্ন কোম্পানিগুলোর ফেজও দেখাশোনা করতাম। মোটামুটি একাধারে আমি অনেকগুলো নিয়ে কাজ করতাম আর কি, এই আর কি। তো আমার এমনিতে একটু ব্যস্ততা ছিল, আমার ইচ্ছে মানে আমার ওই সময় থেকে ব্যস্ততা, বিয়েটা হুট করে হইলেও আমার ওই সময় ব্যস্ততার জীবনই ছিল। আমি ভাবছিলাম ওই সময় আমার শুরু হয়েছে, মানে আমি মিডিয়া বলেন কিংবা যে কোনো সেক্টর বলেন, আমি এগুলোতে মাত্র শুরু হয়েছে। হ্যাঁ, শুরু হয়েছে এই সময়, আমি বিয়েটা হয়ে গেছে আমার, জি। যার কারণে আমি ব্যস্তটা কাটায় উঠতে পারতেছি না। পরে আর কি বিয়ে হয়ে যাওয়ার পরে আমি ঢাকা চলে আসি 1 মাস থাকার পরে। আসার পরে আমার ওয়াইফ আমার বাড়িতেই ছিল। পরে আমি ওরে বললাম, ওই আমারে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে হচ্ছে যে আমার তো পরীক্ষার বাকি, ওই আমার যখন বিয়ে হয় তখন সে মাত্র এসএসসি পরীক্ষার্থী, পরীক্ষার বাকি মাত্র আপনার হচ্ছে কি বলে 1-2-3 মাসের মতো বাকি আছে। তো সে আমার বলে যে হচ্ছে যে আমার তো পরীক্ষার বাকি, আমি পরীক্ষা দিতে চাচ্ছি, পরীক্ষা দিব, তুমি আমার পড়াশোনাটা অন্তত পরীক্ষাটা দিতে দাও, ঠিক আছে। পরে আমি আমার ফ্যামিলিরে জানাইলাম, ঠিক আছে। আমার প্রথমে আমার শাশুড়ি বললাম, আমার শাশুড়ি বললো যে বাবা মেয়েরা বিয়ের পরে পড়াশোনা যতটুকু করাইছো না হলেও ভালো, মানে আমার শাশুড়ি টোটালি মত দিয়েও দিচ্ছে না। ওকে। হ্যাঁ, পরে আমার মারে বলছে, আর আমার মাও বলতেছে তোর বউ তুই যেটা ভালো মনে করস, ঠিক আছে। পরে আমার বাবারা বলছে, আর আমার বাবা না, আমার বাবা তো হচ্ছে যে মেয়েরা পড়াশোনা বিয়ের পরে পড়াশোনা করবো গ্রামের মেয়ে, তুই তার মেয়েদের চাকরি করাবি না, ঠিক আছে, পড়াশোনা করার কি দরকার, যতটুকু পড়ছে ততটুকু তার জন্য যথেষ্ট। জি। পরে ওর সাথে কথা বলার পরে ওর কথা হচ্ছে যে পড়বেই, ওরে এসএসসি পরীক্ষা দিতে হবে। তাহলে আমি ভাবলাম, চিন্তা করলাম যে মেয়েটা দীর্ঘ 9টা বছর পড়াশোনা করছে, ঠিক আছে, মাত্র 3 মাসের জন্য তার পড়াশোনাটা যদি বন্ধ করে দেয় তাহলে তার সাথে এটা অন্যায় হবে, ঠিক আছে। সঠিক। পরে আমি তাকে আপনার পরীক্ষাটা দেওয়ার ব্যবস্থা করে দিই, সবার বিরুদ্ধে গিয়ে আমি পরীক্ষাটা তাকে দিতে দিই। এই যে পড়াশোনাটা আমার জীবনের কাল হয়ে দাঁড়াবে সেটা আমি বুঝি নাই। কেমন? ঠিক আছে, কারণ হচ্ছে যে পড়াশোনা যখন আমি তাকে করাইছি, করানোর পরে যখন সে এসএসসি পরীক্ষায় পাস করছে 3.17 নিয়ে, ঠিক আছে, তাও রেজাল্ট অতটা ভালো ছিল না। তো সেজন্য হচ্ছে যে আপনার পরে এর ভিতরে হচ্ছে যে তখন হচ্ছে যে আপনার রেজাল্ট একটু আপনার হচ্ছে যে যখন হচ্ছে যে সে রেজাল্ট পাস করলো না, পাস করার পরে সে আমার বাড়িতে যায় আর কি, মিষ্টি নিয়ে আমার বাড়িতে যায়। আমার বাড়িতে যাওয়ার পরে আমার বাড়িতে ছিল কয়েকদিন, ঠিক আছে। থাকার পরে হচ্ছে যে আমাকে সে জানায় সে কলেজে ভর্তি হতে চাইছে, ঠিক আছে। সেম আবার কলেজে ভর্তি হতে চাইলে কি করব, আমার পরিবারের আবার আমি জানাইলাম, আমার পরিবার তো সাপ না করে দিস, আর পড়ানো যাবে না, গ্রামের মেয়ে বেশি পড়াশোনা করবা, দেখবা একদিন তোমারে রাইখা অন্য ছেলের সাথে চলে যাবে, পার্কে যাবে, বিভিন্ন জায়গায় যাবে, কলেজে যাবে, সবার এক কথা। আমার শাশুড়ি জিজ্ঞেস করলাম, উনিও না করছে, উনিও বলছে যে বাবা দেখো ভর্তি করাইবে, ভালো ভর্তি যদি তুমি ওরে করাও দেখা যাবে একটা বদনাম হইব, মানুষ একজন এক রকম কথা কইব, হেই হইব সে হইব, দরকার নাই পড়াশোনা কথা। কিন্তু আমার ওয়াইফ সে হচ্ছে যে পড়াশোনা করবে, তার অনুরোধ সে পড়াশোনা করবে। তখন আমি হচ্ছে যে সবার বিরুদ্ধে গিয়ে তাকে হচ্ছে যে আমি কলেজে ভর্তি করাই। কলেজে ভর্তি করায় তার পয়েন্ট খারাপ থাকার কারণে সে সরকারি কলেজ পায় নাই। সরকারি কলেজ পেলে হয়তো আমার বাড়ির পাশে পাইতো, কিন্তু বেসরকারি একটা কলেজ পাইছে, যার কারণে সেটা তার বাড়ির পাশে একটা বেসরকারি কলেজে সুযোগ পাইছে সে। তো আমার বাসা থেকে তার কলেজটা একটু দূরেই ছিল। কত কিলোমিটার? প্রায় 4 কিলোমিটার। আচ্ছা। আর তার বাসা থেকে হয়তো বা আপনার 1 কিলোমিটার হবে। আচ্ছা, তার মানে ওর বাসা থেকে কাছে? ওর বাসা থেকেই কাছে ছিল। তারপরে সে আর কি এর ভিতরে হচ্ছে যে আপনার হচ্ছে যে পড়াশোনা চলতেছে, পড়তেছে, আপনার করতেছে। সকাল 8টা বাজে বের হয়ে যেত, 5টা-6টা বাজে বাসায় আসতো, অনেক সময় আসতোই না, ঠিক আছে, অনেক সময় আসতো না, তার বাবার বাড়িতে থেকে যাইতো, ঠিক আছে। এর ভিতরে যা আমার আম্মু অসুস্থ, বা তার যে সকালে গেলে মেয়ে যদি 5টা বাজে আসে, বাড়ির সকল কাজকর্ম বা গেলে তো সবই আমার মাই করা হইতো, ঠিক আছে। সে আসতো, কলেজ থেকে আসলে হয়তো আমার সাথে যোগাযোগ করতো, আমরা কথাবার্তা বলতাম, এতটুকু এইভাবে চলতেছিল মোটামুটি, যাক ভালো। হঠাৎ করে আপনার হচ্ছে যে এইভাবে চলতে চলতে মোটামুটি ছিল কয়েকদিন। এবারে একদিন আমার মা আর কি ওরে কলেজে যাইতো না করে, মানে আমার আম্মু অসুস্থ ছিল, বলে যে তুমি আজকাল কলেজে যাইও না, ঠিক আছে, কলেজে যাওয়ার দরকার নাই,
আজকে থাকো। পরে ওই হচ্ছে যে আমার ইমার্জেন্সি ক্লাস আছে, ঠিক আছে। পরে আমার মা কাছে যে তুমি তো প্রতিদিন ক্লাস করো, কলেজে উঠছো ভালো কথা, তোমার আমার ছেলে ভর্তি করে দিয়েছে, তুমি প্রতিদিন ক্লাস করতেছো, তুমি গ্যাপ দাও একটু, সপ্তাহে 2 দিন যাও 3 দিন যাও, তোমার তো কলেজে তো আমার ছেলেগুলো পড়ছে, প্রতিদিন ক্লাস করতে হয় তো এমন না, তুমি গ্যাপ করেও পড়তে পারবা, দরকার দিচ্ছে না প্রতিদিনই পড়বো। এটা বলে আর কি সে আমার মায়ের সাথে তর্কাতর্কি করে। তর্কাতর্কির পরে সে তার মায়েকে কল দেয়, আমার শাশুড়ি ফোন দেয়। আমার শাশুড়ি কি বলছে না বলছে, আমার শাশুড়ি তো মনে করেন ফুল ফায়ারে আমার মায়ের কল দিচ্ছে। এবার আমার মা আবার শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, ঝগড়া দুজনে মিলে লাগা জায়গা লাগার পরে আমার বউ কি করছে, সে হচ্ছে যে আপনার এক পর্যায়ে দুজন মিলে আমার মা বাবার লগে কথাবার্তা বলে আমার আর কিন্তু এখানে জানে নাই, সে তার বাবার বাড়িতে যে স্বর্ণ গয়না যা যা আছে প্রয়োজনীয় সকল কিছু নিয়ে চলে যায়। আপনারা বলেও নেই? না, আমাকে কিন্তু এটা জানা, ওই ঝগড়ার দিনেই সব ঘটনা। ঝগড়ার দিনে সে আর কি যে সকালে কলেজে যাবো ওই সময় সকাল 8টা-9টার দিকে যখন ঝগড়া হয় 10টা দিয়ে সে তার বাবার বাড়ি চলে যায়। আপনি না বলে জ্বর মানে কি আনছেন আপনি? মানে আমার বাবার বাড়িতে দুজনে মিলে ঝগড়া করে সে চলে যায়, এখানে আমি জানিও না, ঠিক আছে। যাওয়ার পরে এই গল্পের শেষে আসেন আপনি, আপনার হাজবেন্ড ওয়াইফের ঝামেলা যাচ্ছে, এর মধ্যে আপনি আরেকটা জায়গায় জড়াইলেন কেমনে? ওটা আমি আসতেছি ঢুকেন, ঠিক আছে। পরবর্তীতে হচ্ছে যে আপনার হচ্ছে যে সে যখন বাবার বাড়িতে চলে যায়, যাওয়ার পরে আমরা বলতেছে যে হচ্ছে যে আমার হচ্ছে যে তোমার মা আমার কলেজে যাইতে দেয় না, এই দেয় না সেই দেয় না, বিভিন্নভাবে বিভিন্ন রকম সমস্যা দেখা হচ্ছে সে। পরে আমি তারা বলছি ঠিক আছে তুমি কালকে ঢাকা চলে আসো, ঠিক আছে ঢাকা চলে আসো। পরে সে আমার এক সম্বন্ধী আছে, তার মাধ্যমে সে একসাথে দুজন মিলে ঢাকা চলে আসে। আসার পরে আমি ঢাকা উত্তরাতে 4 নম্বর সেক্টরে তারা বাসায় নিয়ে দিই, দুজন একসাথেই ছিলাম, ভালোই ছিলাম। 2 মাস সে আমার কাছে ছিল, ঠিক আছে। ঢাকা শহরে 2 মাস ছিল। আমার ব্যাংক স্টেটমেন্ট আছে প্রায় 1,10,000 টাকার মতো আমি তার পাশে এই 2 মাসে কিন্তু খরচ করছি। তাহলে বুঝেন তারা কীভাবে আমি রাখছি। ঢাকা শহরে বিভিন্ন জায়গা, এইটাই কিন্তু তার ফার্স্ট টাইম সে ঢাকা শহরের নাম শুনছে, কিন্তু ঢাকা শহর জীবনে চোখে দেখেনি। ইভেন বিয়ের সময় সে ফোনও চালাইতো না, স্মার্টফোন চালাইতো না, ফেসবুক কি জিনিস সেটা বুঝতো না। মানে ও এমন মেয়ে ছিল যে জন্য আমার ওর প্রতি এতটাই টান ছিল, ভালোবাসা ছিল, এগুলো বুঝতো না। আমি তাকে শিখাইছি, তাকে ফোন কিনে দিয়েছি, সব কিছু দিয়েছি। তো ঢাকা শহরে যখন আসছে সব কিছু দেখাইলাম, শুনাইলাম, জানলাম। সে 2 মাস ছিল আমার কাছে। এই যে দেখেন নিজের হাতেই আপনি তার সব কিনা টিনা দিয়েছেন, সর্বনাশ নিজেই করছে। হ্যাঁ, মনে করেন হচ্ছে যে আপনার ঢাকা আনার পরে সে আমার কাছে ছিল 2 মাস, ভালোভাবেই ছিলাম আমরা। হঠাৎ করে আমার আম্মু অসুস্থ হয় আবার দিয়ে আসতে হয়। হ্যাঁ, পরে আমার অসুস্থ, আমি হসপিটালে ছিল। পরে আমি আর আবার 2 মাস পরে বাড়িতে গেছিলাম। যার পরে দেখি যে আমার অবস্থা অতটা ভালো না। তখন আমার মনে হয়েছে যে আমার ফ্যামিলি বা আশেপাশে মানুষ বলতে তুমি কেমন ছেলে, তোমার মা এত অসুস্থ, অথচ তুমি তোমার বউটা নিয়ে ঢাকা নিয়ে চলে গেছো, তুমি তোমার মায়ের একটা মাত্র ছেলে, তো তুমি তো বউটারে রাখতেও পারো, তুমি আসো বউটারে রাখো, তাহলে তো হয়। তখন আমি আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি ওরা বললাম যে তুমি থাকো বাড়িতে, ঠিক আছে, তুমি তাহলে বাড়িতে থাকো, মায়ের সাথে দেখাশোনা করো। আমি এখন তাহলে আমার প্রয়োজনে আমি 4-5 দিন ছিলাম। এরপরে আমার মায়ের দেখাশোনা করে 5 দিনের পরে আমি ঢাকা চলে আসি। আসার পরে সে তখন আমার বাড়িতেই ছিল। এবারে যাইতে যেতে 20 দিন সে মোটামুটি ভালোই ছিল আমার বাড়িতে। আবার আপনি ছিলেন না তখন? না, আমি ছিলাম বাড়িতে, মানে আমি তাকে নিয়ে বাড়িতে যাওয়ার পরে, মানে হসপিটালে দেখাশোনা করে মা সুস্থ হওয়ার পরে আমি তাকে বাড়িতে দিয়ে আমি চলে আসি ঢাকা। ঢাকা আইসা মনে করেন হচ্ছে যে এই যে এখানে আমি তারে বললাম যে ভাবলাম যে 2 মাস তো ছিল, ওই জন্য যদি আবার আসে তাহলে আসতেই পারবে, সমস্যা নেই। পরে আমি এখান থেকে জিনিসপত্র বাড়িতে পাঠাই দিই, ঠিক আছে তুমি আপাতত বাড়িতেই থাকো, আর সামনে তোমার আবার এই যে আপনার ফার্স্ট ইয়ারের এক্সাম আসবে, তখন তো তুমি আরও নিতেই যেতে হবে, ঠিক আছে, তো তোমার এখন আপাতত বাড়িতে এখানেই থাকো। পরে আর কি তাকে আমি যখন করে দিলাম, আমার মায়ের কাছে রেখে আসলাম। 20-30 দিন আবার সে কলেজে যাওয়া শুরু করে দিল, ঠিক আছে। কলেজে যাওয়া শুরু করে দিলে আপনার কলেজে যাইতে যাইতে এবার তার নামে আমার কিছু, তার নামে আমার কাছে মানুষ, তার নামে কিছু মানুষ আমার কাছে বদনাম আসা শুরু করছে আর কি। কিরকম বদনাম বলতে, আমার বাড়ির পাশে একটা নদী আছে, মেঘনা নদী বলা হয় সেটা, ঠিক আছে, রামগতিতে খুব ফেমাস একটা জায়গা, মোটামুটি সবাই চিনে। তো ওই জায়গাতে এই যে নদীর পার্কটারকে ওই ওর বন্ধু বান্ধব বা এদের সাথে আড্ডা দিত কলেজ থেকে, ঠিক আছে। তো আমার কাছে যেহেতু আমি এলাকায় বড় হয়েছি, আমার বন্ধু বান্ধব সবাই আমার কয়েকজন, আমার সোশ্যাল মিডিয়ার যুগে এমন কোনো কিছু লুকিয়ে রাখা যায় না, তখন আমার বলতো। তো হচ্ছে যে আমার কাছে যখন ওরা বলতো তখন আমি ওরা জিজ্ঞেস করতাম, ও বলতো যে হ্যাঁ আমার আজকে এক বন্ধুর সাথে বার্থডে ছিল বা আজকে এই ছিল কি ছিল, অস্বীকার করতো না, স্বীকার করতো যে হ্যাঁ গেছে করতে গেছে। তখন আমি এই জন্য আর কি আর ওটারে গ্রাহ্য দেই না এতটা,
ঠিক আছে, গ্রাহ্য না দেওয়ার পরে এর ভিতরে আর কি সে যে 20-25 দিন পরে সে কি করছে, আমার বাড়িতে রেখে আসছি। আমার মা হচ্ছে যে আমার মা আর তার মায়ের মধ্যে আবার কোনো একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। কাটাকাটি হওয়ার পরে হয় একদম টোটালি আবার সকল এই যে নগয়না যা যা আছে সব প্রয়োজনীয় জিনিস নিয়ে সে তার বাবার বাড়িতে চলে যায়, আবার চলে যায় ফাইনাল। এবার যাওয়ার পরে সে আর আসেই না, আচ্ছা আসবে না, এবারে তার আসবে না, ঠিক আছে, আসবে না। সে তার কথাবার্তার দিক থেকে অনেক রকম চেঞ্জ, ঠিক আছে। তার আমি ফোনের পর ফোন দিতাম, অসংখ্য মেসেজ দিতাম, কল দিতাম, সে আমার রিপ্লাই করতো না। রাতের 2টা 3টা 4টা পর্যন্ত সে ফেসবুকে অ্যাক্টিভ, অথচ সে আমার মেসেজ রিপ্লাই করতো না। মানে হচ্ছে যে এরকম অবস্থা। তখন আমার সে বলতো, আমি বলতাম যে তুমি 2টা 3টা পর্যন্ত অ্যাক্টিভ থাকো, কিন্তু সকালে আমার বলতো যে আমার মেসেজ সিন করতাম, মেসেজগুলো টাইপ হইতো, কিন্তু সে রিপ্লাই করতো না। তখন আমি বলতো, সে আমার বলতো যে এটা এমনি অটোমেটিকলি হচ্ছে যে ফেসবুক অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ বলতেছে এটা। আমি বলছি যে 2007 থেকে আমি ফেসবুক চালাই, ঠিক আছে। তার মানে তোমার জন্ম 2006, তো তোমার জন্মের বলতে গেলে তোমার জন্মের সময় আগে থেকে আমি ফেসবুক চালানো শিখি বা চালাইতেছি। আমি সোশ্যাল মিডিয়া মনে করি এগুলো নিয়ে আমি কাজ করি। কত বহু সেলিব্রিটি মানুষের আইডি রিকভার আমি করে দিছি, আমার কাজ যেগুলো আছে। তো তুমি আমার কি বুঝাইতেছো ফেসবুক সম্পর্কে? তুমি আমার বুঝাইতেছো 900। তখন কয় তুমি আমার সন্দেহ করলে তুমি আমার সাথে থাকার দরকার কি? হঠাৎ তার কথাবার্তার ধরন এরকম ছিল ওই সময়, বদলে গেছে। তো তোমার আমার সাথে ধরুন আমি থাকার দরকার করি মানে এই পর্যায়ে আমাদের মধ্যে কথা কাটাকাটি হইতো। আবার দিন শেষে কিন্তু আমি আবার তারা মনে করেন ফোন দিয়া বলতাম, কথা বলতাম, মানে আমি আবার বেহার মতো তার ইয়ে করতাম। কারণ আমি তো সোশ্যাল মিডিয়া বা হচ্ছে যে মিডিয়া রিলেটেড ঘুরে আসছি, কারণ আমি তো দেখে আসছি যে মিডিয়া বা এই টেলিটিভির মেয়েরা কেমন। তো সে অনুযায়ী তাকে আমি ভালোবাসি দেখে তার প্রতি আমার টান। এর মধ্যে আপনি স্লিপটা কাটলেন কখন? এই শেষ পর্যায়ে এখন, ঠিক আছে। এরপরে তার কথাবার্তা যখন ধরন আস্তে আস্তে অন্যরকমভাবে বিভিন্ন রকম আসতেছে, বিভিন্ন মানুষ বলতেছে তার নামে, তখন আমি তারে বললাম যে তাহলে তুমি আপাতত পড়াশোনা বন্ধ করে দাও। সে বলতেছে না, আমি পড়াশোনা বন্ধ করবো কেন, আমি পড়াশোনা কন্টিনিউ করব, ঠিক আছে। আপনি মানুষের কথা শুনে অ্যাকচুয়ালি তার পড়ালেখা বন্ধ করে দিতে চাইলেন? আমি তখন মানে দিতে চাইছি বলতে, যখন তার সম্পর্কে মানে দিনের পর দিন মানুষ অনেক রকমভাবে আমার কাছে কমপ্লেন আসা শুরু করে, তখন আমি বলছি যে ফোনে আমি বলছি যে ঠিক আছে তাহলে তুমি আপাতত তার কলেজে যাওয়ার দরকার নাই। এটা কি ফোনে কথা বলতেছেন? হ্যাঁ ফোনে আমি বলছি। সে বলছে না, তো ঠিক আছে ওকে তুমি পড়ো। পরবর্তীতে আমি হচ্ছে যে আপনার বাড়িতে যাই টুকটাক, মনে করেন গেলাম, বাড়িতে আসতে যাইতাম, কিন্তু আমি ওদের বাড়িতে যাইতাম, সে আমার বাড়িতে আমার সাথে আসতো না। শ্বশুর বাড়িতে আসতো না? মানে আমি আমার শ্বশুর বাড়িতে আমি যাই থাকতে হইতাম, আমার বাড়িতে তাকে নিয়ে আসতে পারতাম না। সে তার বাড়িতে থাকবো। তার কথা পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত সে আর আমার বাড়িতে যাবে না, মানে ফর অ্যানাদার 4 ইয়ার্স। মানে আমার মায়ের প্রতি তার এতটাই রাগ, সে মানে পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত সে আর আমার বাড়িতে যাবে না। তার বাড়িতে আমি যাইতাম, থাকতাম। হ্যাঁ তারপরে পরে এভাবে যাইতে যাইতে মোটামুটি হয় আস্তে আস্তে 2024 সালটা শুরু হয়। 2024 সালটা শুরু হয়। আপনার সব ঘটনা এই বছরে 2022 থেকে শেষ হয়ে আস্তে আস্তে কিন্তু এইভাবে স্কিপ হইতে 2024 আসে। 2024 আসার পরে আমি একটা বিজনেস দেই। আমি বললাম না যে আমি পাশাপাশি ফটোগ্রাফির পাশাপাশি, আপনি তো জানেন বা আপনি তো মোটামুটি চিনেন, ফটোগ্রাফি মিডিয়া ইন্ডাস্ট্রিতে কিন্তু ফটোগ্রাফি এমন একটা যেটাতে আপনি কোনো মাসে ধরেন না হচ্ছে বসে থাকা লাগে, আবার কোনো মাসে দেখা যায় 30 দিনে কাজ থাকে, ঠিক আছে। আর আমি তো ম্যাগাজিন নিয়ে কাজ করতাম, মানে একটা ম্যাগাজিন কমপ্লিট করলে আমার 30,000 টাকা ঢুকতো। আবার ম্যাগাজিন না পেলে আমি তো স্টিল কাজ করতাম না, আর ওয়েডিং নিয়েও কাজ করতাম। আমি টোটাল ফ্যাশনই ছিল, ঠিক আছে। মানে সেলিব্রিটি আর্টিস্ট কম বেশি সবাই আমাকে চিনে জানে, ঠিক আছে, এভাবেই ছিলাম। সেজন্য হচ্ছে যে আমার কাজটা এরকম ছিল। তো তখন আমি যখন চিন্তা করলাম যে আমার সবার সাথে পরিচয় আছে, ভালো লিঙ্ক আপ আছে, তখন হয়তো আমার একটা ক্লোথিং ব্র্যান্ড দিলে হয়তো ভালো চলতে পারে, ঠিক আছে। তো তখন আর কি আমি একটা ক্লোথিং ব্র্যান্ড দেওয়ার চিন্তা করি। ক্লোথিং ব্র্যান্ড দেওয়ার চিন্তা করার পরে আমি ক্লোথিং ব্র্যান্ডটা যখন দেই, তখন আমার কিছু ইনভেস্টের শর্ট ছিল, ঠিক আছে। আমরা ইনভেস্টের শর্ট ছিল, তখন আমার সাথে একজন ছিল, আমি এক কোম্পানিতে ছিলাম, ওখানকার একজন ভাই ছিল, আর হচ্ছে যে একটা ঢাকা শহরের প্রভাবশালী একটা মেয়ে আমার সাথে এখানে ইনভেস্ট করে। সেও মডেল। কেন ইনভেস্ট করে? মানে সে আমি ইচ্ছা প্রকাশ করলাম তার সাথে আমার একটা মডেলিং ক্ষেত্রে তার সাথে আমার পরিচয় হয়, ঠিক আছে। মানে সে আমাকে একদিন বলছিল যে এরকম কোনো বিজনেস থাকলে আমার ইনভেস্ট করার ইচ্ছা আছে, কিন্তু আমি আসলে ভালো করতে পারছি না, তুমি আমরা। তো আমি চিন্তা করলাম যদি আমার আইটি রিলেটেড আমার কাজ করি, একটা ফেস দ্বারা করানোর জন্য আমার জন্য ব্যাপার না, যদি আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, একটা ফেস বিভিন্ন কোম্পানির ফেসগুলো আমি দেখাশোনা করি। তো সেজন্য আমি চিন্তা করলাম আমার এদিক থেকেও প্লাস
মডেলিং দিক থেকে প্লাস আমি একটা শ্যুট করলে আমার কোনো পেমেন্ট পড়বে না, ঠিক আছে। আমি একটা আর্টিস্টে বললাম যে আপু আমার একটা ড্রেস দিলাম, একটা ড্রেস দিয়ে আমার ফেসটা একটু ইয়ে করে দেন, তাহলে সব দিক থেকে কিন্তু আমার একটা প্লাস পয়েন্ট। তখন আমি তাদেরকে বলার পরে তারা মনে করেন আমার এটার সাথে এগ্রি হয়ে আমার সাথে আসে। তো বিজনেসটা করার ক্ষেত্রে আমি তার সাথে যখন চলে ফিরি, বিভিন্ন জায়গায় যাওয়া হয়, তার সব ইয়ে ছিল, তো বিভিন্ন জায়গায় যাওয়া হয় চলাফেরাতে তার সাথে। আমার যখন আমি ড্রেসের জন্য যাইতাম, একটা বিজনেসে কিন্তু আমি কিন্তু ছেলে হিসাবে কিন্তু আমি অনেক ড্রেস বা অনেক কিছুর নাম বা হচ্ছে যে অনেক জানার কথাও জানি না, তো সে মেয়ে হিসাবে কিন্তু অনেক কিছু একটা মডেল হিসাবে তার লাইফের জন্য তাকে আমার প্রয়োজন ছিল, ঠিক আছে। তো আমি যদি আলাদাভাবে একটা মেয়ে নিতাম সেক্ষেত্রে কিন্তু আমার পে করা লাগতো, ছিল আলাদা একটা। তো সেই দিক থেকে আমি ওর দিক থেকে ওর সাপোর্ট পাইতাম দেখে। পরে তার কাছে তার এখানেই আমি সব কিছু ড্রেস ছিল আমাদের 1900, আমাদের আরেকজন পার্টনার আছে 1900, আমরা তিনজনে। পরে এর সাথে চলতে ফিরতে আর কি এই মেয়েটা আর কি আমারে হুট করে পছন্দ করে ফেলে, এই মডেলটা। ওকে, উনি আমার পছন্দ করে ফেলে। উনি হচ্ছে যে আমার পছন্দ করার পরে উনি আমাকে বলে যে আমরা চাইলে একটা সম্পর্কে আসতে পারি। আমি বললাম যে না, আমি তো অলরেডি ম্যারিড, আমার ওয়াইফ আছে, তুমি তো জানোই। পরে বলতো ওই আমার এটারে কিন্তু আমি যেটা বলছি ওটা কিন্তু কই আমারে বুঝতে দেয় না যে এটা নিয়ে তার একটা রাগ সৃষ্টি হয়েছে, ক্ষোভ সৃষ্টি হয়েছে, তাকে আমি রিজেক্ট করে দিয়েছি। মডেল। ওকে, মানে আপনি যে মানে রাজি হন নাই এতে তার মনের মধ্যে জিদ হয়েছে। মানে সে আমাকে এটা বুঝতে দেয় না, কিন্তু না বুঝতে দিয়ে সে আমার সাথে এভাবে ফ্যামিলি চলছে। চলার পরে সে আমার কোনোভাবে আমার ওয়াইফের নাম্বারটা আমার থেকে নিয়ে দেয়। এদিক থেকে কিন্তু আমার ওয়াইফ এই যে আমি বিজনেসটা শুরু করতেছি এগুলোতে এই সময়টা কিন্তু আমার ওয়াইফ আমার সাথে ঠিকমতো কথাবার্তা বলতো না, দূরত্ব একটা কথাবার্তা বলতো না। সে মানে ওই যে পড়াশোনা এগুলো নিয়ে তার মনে করেন সে ব্যস্তই, সে আমার চেয়ে মহা ব্যস্ত। তারে আমি মনে করেন আমার মেসেজগুলো দেখলে বুঝবেন, তারা আমি কলের উপর কল দিতেই থাকতাম কিন্তু সে আমার কল দিত না। কেন ধরতো না? মানে সে ব্যস্ত, সে মনে করেন হয় বলতো যে আমি ঘুমাই গেছি, না হয় বলতো যে আমার ফোনে চার্জ নেই, না হয় ফোনে এমবি নাই। কেন করতেছে এগুলো? সে শেষ করে দিচ্ছি, এটা বলতেছি এটা। পরে সে এরকম আমাকে ইস্যু দেখাইতো বিভিন্নভাবে, ঠিক আছে, কিন্তু আমি এটারে কোনোদিন ওভাবে নেই নাই। আমি সবসময় ভাবতাম সে আমার ছিল, আমার আছে, আমারই থাকবে, ঠিক আছে। পরবর্তীতে যখন এই মেয়েটা আমার অফার দেয়, পরে আমি ওকে না করার পরে ওই কোনোভাবে আমার ওয়াইফের নাম্বারটা আমার থেকে ফোন থেকে কালেক্ট করে, ঠিক আছে। করার পরে আমার ওয়াইফের সাথে সে এক পর্যায়ে যোগাযোগ করে আমার ওয়াইফরে বলে তোমার হাজব্যান্ডের আমার পছন্দ হয়েছে, তুমি ওর ছেড়ে দাও, আমি তোমার 10 লাখ টাকা দিব। হাস্যকর, বুঝছেন। পরবর্তীতে হচ্ছে যে তাদেরকে এই মডেলের সাথে আপনার প্রেম হয়ে গেছে? না, প্রেম না, মানে হচ্ছে যে এই মেয়েটা আমাকে মানে একটা সম্পর্ক, আমার একটা ভালো বন্ধুত্ব। না আপনি নীরব ভাই মিডিয়াতে কাজ করি, ধরেন করা হয় আমাদের সাথে বিভিন্ন মিডিয়া এমন একটা সেক্টর, এখানে হচ্ছে যে সম্পর্ক জিনিসটা হচ্ছে আসল। আমি ধরেন একজনের সাথে সম্পর্ক রাখলাম, ধরেন না আমি ধরেন এই যে ধরেন না আপনি পিয়াল ভাই বলেন, ওনার সাথে আমার একটা সম্পর্ক আছে, ওনার যদি আমি একটা কাজ করে দিই, উনি কিন্তু আরেকটা মডেলের কাছে কিন্তু আমাকে রেফার করে, অবশ্যই, যে হ্যাঁ আরিয়ান ভালো কাজ করে, আপনি ওকে নিতে পারেন। তো মিডিয়া সেক্টরটা এরকম, আমি যার সাথে ভালো সম্পর্ক রাখতে পারবো তার থেকে কিন্তু আমি আরেকজন মানুষ পাবো, বেনিফিট হবে, ঠিক আছে, এরকম আর কি। তো এই এখানে মিডিয়াতে যদি যার সম্পর্ক না থাকবে সে কিন্তু কাজ পাইবো না, ঘরে বসেই থাকতে হবে। সঠিক, যতই বড়ই সে ভালো কাজ করুক না কেন, কিন্তু সম্পর্ক না থাকলে, লিঙ্ক আপ না থাকলে সে কিন্তু কাজ পাবে না, রাইট। তো এরকমভাবেই আর কি আমার ওর সাথে। পরে ওই যখন ওরা বললো 10 লাখ টাকা দেবো, তখন ওই আর কি মানে আমার ওয়াইফ ওর উপরে ঝগড়ামি লাগে যায়, দুজনে মিলে ঝগড়া লাগার পরে ওই আমার ফোন দিয়ে বলে যে তুমি কোন মেয়ের সাথে এগুলো আমার এগুলো বলছে। পরে আমি বলছি দেখো আমি ওর সাথে দেখি, আমার সাথে কথা বলে দেখি, এগুলো তুমি এগুলো নিয়ে মাইন্ড করি না, আমি ওরকম কিছুই না, ওই মনে করো তোমার কাছে যা বলছে আমি এটা কথা বলতেছি। পরে আমি ওরে বলার পরে বলতেছে, ওই মেয়েরা বলে অস্বীকার করতেছে, আমি বলি নাই, না আমি তো বলি নাই কিছু, তোমার ওয়াইফের নাম্বার তো আমি পাবো কই। মানে আমি আমার ওয়াইফরে বললাম, সেই বলতেছে তার কাছে কোনো কল রেকর্ড নেই, ঠিক আছে। এই পরবর্তীতে আমি বুঝলাম যে মানে আমি তো বুঝছি যে অবশ্যই না বললে তো আর এই জানার কোনো কথা না, ঠিক আছে, এই নামই তো বলতে পারবো না কারণ ওই। পরবর্তীতে বোঝার পরে আমি এগুলা নিয়ে আমাদের মধ্যে আবার একটু দ্বন্দ্ব সৃষ্টি। এর ভিতরে আমার ওয়াইফ মনে করেন হচ্ছে আমারে আরো দেখি আস্তে আস্তে ভ্যালু কমাই দিতেছে, এর মধ্যে যোগাযোগ হচ্ছে কিন্তু খুবই কম, ঠিক আছে। যাকে এভাবে যাইতে যাইতে আমার বিজনেসটা মোটামুটি চলতে থাকে। আমি আর এই মেয়ের সাথে তেমন একটা মানে আগে যে একটা ভালো একটা ফ্রেন্ডশিপ ছিল এটা আমি আস্তে আস্তে দূরত্ব সরাই দিয়েছি, কিন্তু জাস্ট বিজনেস পারপাসে আমার প্রয়োজন যেটা ততটুকুই ছিল। পরবর্তীতে এভাবে যাইতে যাইতে ঈদ চলে আসছে, গত বছরে যে ঈদ চলে আসছে, রোজার ঈদ। ঈদে আমি বাড়িতে যাওয়ার পরে আমি ঈদে বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে আমি আমার ওয়াইফকে ডাকলাম যে তুমি বাড়িতে আসো। সে বলতেছে আমার বাড়িতে যে যাবে না। কেন? ওই যে আমি বললাম পড়াশোনা শেষ হওয়া আমার বাড়িতে সে যাবে না, ঠিক আছে। এবং সে এই মেয়ের বিষয় নিয়ে তার মা এবং সে
এই ভিতরে ভিতরে কিন্তু এই মেয়ের সাথে অনেক রকম ভাবে এরা কথাবার্তা বলছে। ও ওকে। এরা কিন্তু এক পর্যায়ে মানে আচ্ছা আমি একটা মানুষ আমার পছন্দ করে, ঠিক আছে, সেই মানুষ তো চাইবো না যে আমার সাথে যার সাথে সম্পর্ক আছে তার সাথে সম্পর্কটা ভালো থাকুক, চেষ্টা করবে যে সম্পর্ক নষ্ট করে দিলে যদি আমার কাছে চলে আসতো। যদি কেউ কারোর সঙ্গে উঠবস করে কেউ তো থামাইতে পারবে না। হ্যাঁ, আর সম্পর্ক এমন একটা জিনিস আপনি জোর করে করতে পারবেন না। অবশ্যই। তো আর কি এই মেয়েরা এরা কিন্তু এতদিনে কথা বলতেছে, এরা কথা বলে যে আপনাকে কিছু জানার আমি, এরাও আমার জানাইতেছে না, এও আমার জানাইতেছে না, আমি আমার মতো করে মনে করেন চলতেছি, ফিরতেছি, ঘুরতেছি, ঠিক আছে। দুজনে কিন্তু এরা চাইতেছিল এই মেয়ের থেকে কোনো কিছু ক্লু পাই কিনা আচ্ছা আমার সম্পর্কে। পরে এই মেয়ে নাকি এদেরকে বলছে যে আমি ওই মেয়ের বিয়েও করছি, এরা বলতেছে এদের দাবি, এরা বলছে। পরে আমি যখন বাড়িতে গেছি আমি বললাম যে তুমি বাড়িতে আসো, এ বলতেছে তো আমি বাড়িতে আসবো কেন, তুমি তো ঢাকায় বিয়ে করছো ওই মেয়ের সাথে। আমি বললাম যে উদয় না জানে কথাবার্তা বলতেছো, তুমি বাড়িতে আসো। না হ্যাঁ আমি 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 জানি বাড়িতে আসবে না। পরে আমি যখন ঈদ চলে গেল, এই যে আমার একটা ঈদ গেল, তার সাথে তার আমি অনেকবার কল দিলাম, সে আমাকে যোগাযোগ করলো না। ঈদের দিন আমি বাড়িতে আমার মতো করে ছিলাম। ঈদের 2 দিন পরে তার আমি ফোন দিলাম যে তুমি আসবো না, তাহলে আমি চলে যাই আর কি, বাড়িতে থেকে আমার আর কি করার, ঠিক আছে। পরে বললো যে আমি বললাম যে তুমি যেহেতু আসবে না তাহলে তুমি একটা কাজ করো, নদীর পার্কে আসো, ওখানে যেহেতু আসো তুমি ঈদের পরবর্তীতে তুমি আসো, আমরা দেখা করো যে আমি চলে যাবো। তাহলে ওই বলছে যে আমি একা যাবো না, গেলে আমার ভাই সহকারে যাবে আমার সাথে দেখা করতে, ওর একটা ভাই আছে। পরে আমি বলছি ঠিক আছে তোমার বাইরে নিয়ে আস। পরে আসার পরে ওর ভাই সহকারে আসার পরে ওই যখন নদীর পার্কে আসে, পরে ওরা মনে করেন ওর ভাই আমার বললো যে ভাই যেহেতু ওই একটা অভিযোগ করতে চাইতেছে, এগুলা নিয়ে আসলে এখানে কথা না বলে আমরা মনে হয় যে বাসায় গিয়ে কথা বলতেছে, এটা মানে ওর ভাই, আমার ওয়াইফের ভাই আর কি, ঠিক আছে। ওর বয়স কত? কার? আপনার ওয়াইফের ভাইয়ের? ওর বয়স আমার বয়সই হবে, ঠিক আছে, মানে ম্যাচিওর। হ্যাঁ। সে আমার বললো যে ভাই তাহলে বাসায় চলেন, বাসায় গিয়ে একসাথে বসি। তো খুবই তো প্যাচ লেগে যাচ্ছে গল্পে। হ্যাঁ, অনেক প্যাচ আছে এখানে। তো পরে আমি বাসায় গেছি, ওদের বাসায় যাওয়ার পরে আমার শাশুড়ি কি করছে, যাওয়ার পরে ওদের এলাকার যত মানুষ আছে কমিশনার শুরু করে সবাই ডেকে নিয়ে আসছে। আমি গেছি মানে ঘুরতে, ওদের সাথে ওদের কথা মতো ওদের সাথে গেছি। ওরা যে আমাকে এখানে নিয়ে একটা ট্যাবে ফেলাবে সেটা কিন্তু আমি বুঝি না, মাই গড। ঠিক আছে। আমি আমার শাশুড়ি বাড়িতে গেছি, আমার শাশুড়ি কি করছে এলাকার কমিশনার থেকে শুরু করে মোটামুটি সবাই ডাইকা একটা বোর্ড মিটিং বসায় আমারে বলতেছে তুমি কি বিয়ে করছো, তুমি এই মেয়ের সাথে সংসার করছো, এই করছো সে করছো। আমি বলছি হুদাই না জানে আপনারা যে আমার উপরে একটা ইয়ে করতেছেন। পরে লাস্ট পর্যন্ত ওরা জাস্টিফাই করে কিছু না পাইয়া লাস্ট পর্যন্ত আমার শাশুড়ি, তখনও আমার ক্ষোভ, আমার শাশুড়ি কিন্তু এর ভিতরে আমার সম্পর্কটা সম্পূর্ণ নষ্ট করার পিছনে প্রধান মানে ইয়ে ছিল, ভিলেন ছিল আমার শাশুড়ি। আমি এটা আগে শুনছি যে ঠিক আছে, আমার শাশুড়ি এমন মহিলা, উনি খুব টাকালোভী মহিলা, ঠিক আছে। শেষ করতেছি। আমি শুনছি যে মেয়েদের সম্পর্ক অধিকাংশ সময় নাকি ভাঙে তার মার জন্য। আমারটাও ব্যতিক্রম না, আমারটাও সেম মেয়ে একটা, ওর মায়ের কারণেই ওর। আমি আর এখন পর্যন্ত দোষ দিচ্ছি না, ঠিক আছে। যদি মনে করেন 100%-এর মধ্যে 70% আমার শাশুড়ি ছিল এর ভিতরে, আর 30% ধরনের স্বামীর দেওয়া আছে। মানে ওই যে মার কথা শুনলেই স্বামীয়া যথেষ্ট পরিমাণ এখনো অ্যাডাল্ট ছিল না, 16 বছরের একটা মেয়ে, ঠিক আছে। ওর মা যা বুঝ দিয়েছে সে তাই বুঝেছে, ঠিক আছে। ওই ঠিক মতো বুঝে নাই স্বামী কি জিনিস। ও যদি বুঝতে পারতো যে না স্বামী আমার জন্য সবকিছু, তাহলে ওই মনে করেন এরকম ভুলগুলো করতো না। আসলে আসলে ছেলে হোক মেয়ে হোক সংসারটাই আসলে, ঠিক আছে। পরবর্তীতে যখন আমি ওদের বাড়িতে যাই, ওরা বিভিন্নভাবে বিভিন্ন করার পরে ওরা আমার বলতেছে আমার ফ্যামিলি থেকে, পরিবার থেকে এসে আমার বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য। আমি বলছি যে আমি কেন, আমার ফ্যামিলির লোক এসে আপনাদের লোক কেন জবানবন্দি দিয়ে আমার নিতে হবে, আমার ফ্যামিলি থেকে কেউ আসবে না। আপনারা যা বলার আমার সাথে বলেন, আপনাদের তো আমি যথেষ্ট প্রমাণ দিলাম, সব কিছু আপনারা বের করলেন, তাহলে আবার কি। আমার শাশুড়ি এগুলো না কিছু করে আমার শাশুড়ি হুট করে 349-এ ফোন দিচ্ছে। 349-এ ফোন দিয়ে বলতেছে, হ্যাঁ ওখানে সবাই উপস্থিত, এর ভিতরে আমার শাশুড়ি বাসার পিছনে গিয়ে 349-এ ফোন দিয়ে বলতেছে যেখানে একটা লাশ পড়ছে আমার বাড়িতে। আমার শাশুড়ি বাসার থানা কিন্তু প্রায় আপনার মনে করেন কত 500 মিটার দূরে, 500। এখন 349 থেকে যখন থানার ওসিরে ফোন দিছে, থানার ওসির কথা হচ্ছে আমার থেকে এত দূরের বাসা 500 মিটার দূরে, আমি জানি না, অত 349 থেকে কল আসছে। থানা পুলিশ মানে ওসি তো মনে করেন ফোর্স টোর্স সহকারে সবাই পাঠাই দিচ্ছে, আমার বাসা 349 থেকে কল আসছে, আমি জানি না তোমরা কি করো সবাই। ওসি পাঠাই দেওয়ার পরে পুলিশ আসার পর আসা দিয়ে কোনো লাশই নেই, কোনো লাশ নাই। এটা মনে করেন একটা মনে করেন ওরা পুলিশ আনছে, পুলিশ আইসা তো আবার আমার শাশুড়ি তো পুলিশদের ওই সময়ের পুলিশ বুঝেন আইসা তো মানে আমার শাশুড়ির তো বিভিন্নভাবে
বকাঝকা শুরু করেছে, আপনি মহিলা পুরুষ হলে আপনারা অন্য জায়গায় ফিরাইতে ফিরাইতে আপনার নিতে, আপনি যে কাজটা করছেন, আপনার যদি এই ছেলের নামে কোনো অভিযোগ থাকে আপনি থানায় কমপ্লেন করতেন, থানায় কমপ্লেন করতেন, আমরা জাস্টিফাই করে তাকে ধরে নিয়ে যেতাম বা একটা ব্যবস্থা করতাম। কিন্তু নাটক করলো কেন? আপনি নাটক করে আমাদেরকে আনলেন কেন? আর এই ছেলের নেও তখন পুলিশ আগের মাথায় সবারই নিয়ে গেছে, অনেক যারা যারা ছিল, অনেক যা যা বলতে আমারে, ওর মারে, ওরে, ঠিক আছে, মুরব্বীর তো আর নিতে পারবো না, ঠিক আছে, তিনজনকে নিয়ে গেছে থানা, পুলিশ থানায় নিয়ে গেছে, নিয়ে হচ্ছে যে আপনার রাত 4টা পর্যন্ত বসা আছে। এর ভিতরে আবার ওসির একটা কাজ করছে, ওসি চলে গেছে। এখন ওদের কথা হচ্ছে সকাল 10টা পর্যন্ত ওসি আসা পর্যন্ত বসে থাকতে হবে। ওসি আসার পরে ওর মা ওসিরে যথেষ্ট কারণ দেখায় তারপর যাইতে হবে, ওরা যাইতে দিব না। কারণ হচ্ছে কেন মিথ্যা ব্লেম দিল, একটা মিথ্যা কথা বলে আমাদেরকে হয়রানি করছে ওদের পুলিশের কথা, নাহলে বলতেছে ডিরেক্ট তিনজনকে চালান করে দিব ওরা মিথ্যা মামলা, এই যে মিথ্যা অভিযোগের কারণে। এখন কি এক করা অবস্থা, ঝামেলা শুরু হয়ে গেল। তখন আমি আমার বাড়িতে ফোন টোন দিই, পরে আমার এলাকা থেকে প্লামন আসে, ঠিক আছে। আসার পরে এক পর্যায়ে আমি 16,000 টাকা দিয়ে রাতারাতি থানা থেকে রাতের 5টা বাজে থানা থেকে বেরিয়ে যাই। এত মুসলেকে দিতে ওই সময় তো বোঝো না, পুলিশ তো আওয়ামী পুলিশ ছিল ওরা, তো মনে করেন আমি 16,000 টাকা দিয়ে থানা থেকে বের হয়ে যাই, ঠিক আছে, সবাইকে নিয়ে বের হয়ে যায়। বের হওয়ার পরে পরে থানার পুলিশ এটাই বলছে যে ঠিক আছে, যে সব কিছু শোনার পরে পুলিশ বলছে যে আচ্ছা ঠিক আছে, আপনারা কালকে 10টা বাজে বসেন, আমি এটা সমাধান করে দিব। পরে পুলিশ সহকারে যে ডিউটি অফিসার সহকারে বসে এটা সমাধান করে দিছে, কোনো ওরা প্রমাণ পায় নাই, ঠিক আছে, কোনো প্রমাণ পায় নাই, হুদাই আমাকে একটা মিথ্যা ব্লেম দিয়ে করছে। পরে পুলিশ করছে ঠিক আছে যাও, যাওয়া হয়ে গেছে, তোমার আমরা বলতেছি তুমি কি করবা, এত কিছু তোমার তো একটা মান সম্মান চলে গেলো বা একটা করলো, ব্লেম দিল, তুমি কি, আমি বলছি অবশ্যই আমি আমার বউ চাই, ঠিক আছে। এরপরেও আমি বলছি যে আমি অবশ্যই বউ চাই, আমি আমার ওরে নিয়ে থাকতে চাই। পরে যখন হচ্ছে যে আমি থানা থেকে বেরোয় গেছি, সমাধান হয়ে গেছে, আমি ওদের বাড়িতে যাই, 2-3 দিন থাকি। 2-3 দিন থাকার পরে আমার শাশুড়ি কিন্তু খুব এখনো যায় নাই, আমার শাশুড়ি খুব এখনো যায় না, আমার শাশুড়ি এখন পর্যন্ত আমার মানে করতে পারে নাই। তারপরে আমি যে ওদের বাড়িতে যে লাস্ট 3 দিন ছিলাম এই যে থানার পরে, আমি ওদের থেকে মনে করেন আমি ওদের বাড়িতে একবেলা খাবারই খাইছি, 3 দিন ওদের বাড়িতে ছিলাম, ওই তো আর আমাদের বাড়িতে ওই সময় যায় না। বলছে যে তখন থানা থেকে বলছে, আর ওই সময় বলছে যে পরীক্ষা শেষ হলে যাবে, ঠিক আছে। থানা তো আইন তো মেয়ের কথার উপরে বাইরে যাওয়ার জায়গা নেই, আইন তো এক চোখ হয়। হ্যাঁ, তো তখন বলছে ঠিক আছে তাহলে পরীক্ষার পরেই যাও। পরবর্তীতে আমি ওদের বাড়িতে 3 দিন থাকার পরে আমি আমার প্রয়োজনে আবার ঢাকা চলে আসি, ঠিক আছে। আসার পরে আর কি আমার শাশুড়ি এর ভিতরে কি করছে, ঢাকার যে মেয়েটা আছে ওকে আবার ফোন দিছে, ঠিক আছে। ওকে ফোন দিয়ে ওরা জানাই দিছে যে কইছে যে তোর যে এটা তো থানায় পুলিশ ধরাই দিছি। এর ভিতরে যেদিন মনে করেন ওই দিন রাগ করে আবার হেতি বলে দিছে কাহিনীটা, ঠিক আছে। যেদিন পুলিশ ধরাইছে এদিন হেতে আবার বলে দিছে। আবার হচ্ছে যে কি করছে, এ মেয়েরে বিভিন্নভাবে কইছে তুই যদি আলোর লগে যোগাযোগ করস, বুঝেন ঢাকার মেয়েরা, গ্রামের মানুষ যে এসব গালাগালি পারে, কিন্তু ঢাকার মানুষ ওগুলা তো অভ্যস্ত না, ঠিক আছে। তখন যখন এই মেয়েরা এইসব গালাগালি করছে, ওই মেয়ের তো মাথায় গেছে মনে করেন পুরা আইলিয়া বিলিয়া, ঠিক আছে, আইলিয়া বিলিয়া গেছে। আইলিয়া বিলিয়া যাওয়ার পরে এক পর্যায়ে আমি যখন ঢাকা আসি, আসার পরে পরের দিন মেয়েটা আমার বলছে যে এমনি এমনি কাহিনীগুলো হয়েছে নাকি। আমি বলছি যে না, আমি তো এগুলো হয়েছে, তুমি তো সব কিছু করাইছো। তখন আমি ওরে টোটালি ওর থেকে সরে যাই, ওর সাথে মানে রাগে আমি ওর সাথে কথা বলতে চাইছি। পরে আমার শাশুড়ি পরে দিন ফোন দেয় মেয়েটারে, ফোন দিয়ে বলে যে তুমি হচ্ছে যে 10 লাখ টাকা আমার দিলে আমি আমার স্বামীরে ডিভোর্স করাই দিব। ওকে, স্বামী আবার এটা আবার ওর মারে বলছে যে আমি আমার 10 লাখ টাকা দিতে বলতেছে, তাহলে আরিয়ানরে আমি ডিভোর্স দিয়ে দিলে 10 লাখ টাকা দেবো। তখন আমার শাশুড়ি বলতেছে মেরে, তুমি আমার 10 লাখ টাকা দাও, আমি স্বামীরে ডিভোর্স করাই দিব, তুমি ওরে বিয়ে করতে পারবা, ঠিক আছে। আমার শাশুড়ি পরে আর কি এই মেয়ে বলতেছে ঠিক আছে আপনি আগে ডিভোর্স করান, ঠিক আছে, ডিভোর্স করাইলে তারপর আমি টাকা দেবো। আপনারা তো ভালো না, আপনারা ওরে নিয়ে একবার ঝামেলা বলাইছেন, এখন আবার স্বামী জামাই তাকে দিয়ে দিতেছে আরেকজনের কাছে 10 লাখ টাকার জন্য, মানে ঠিক আছে। এটা সামিয়া ছিল না, এটা জাস্ট সামিয়া তার মারে বলছে, সামিয়ার মা আর কি ওর মেয়েরে বলছে আর কি, ঠিক আছে। এটা সামিয়া পরে আর কি আপনার হচ্ছে যে যখন এটা ওই বলছে যে হ্যাঁ ঠিক আছে, পরে এর মা আবার এদের মধ্যে আবার কি কোনো বিষয় নিয়ে ঝগড়া ভেজা যায়, ঝগড়া বেজে যাওয়ার পরে এরা ঝগড়া শুরু করে দেয়। ঝগড়া টগড়া করার পরে আমি আর জানি না, এই মেয়ে পরে আমি যখন যাই আপনার ওর অফিসিয়াল কাজে বা হচ্ছে যে আমাদের বিজনেসের কাজে আমি ওর এইখানে যাই। তারপরে আমার বলে যে তুমি, আমার একদিন সামিয়া সকালবেলা ফোন দেয় যে তুমি কোথায়, পরে আমি বলছি যে আমি তো বাসায়, এই মেয়ের বাসায়, তুমি নাকি ওই মেয়ের বাসায়, ঠিক আছে। পরে আমি বললাম যে তুমি না যাই না হুদয় একটা ব্লেম দিতেছো, দেখো আমি ভিডিও কল দিলাম। পরে বলতেছো ওই আমার ফোন দিচ্ছে তুমি নাকি ওর সাথে।
পরে আমি বললাম যে হুদাই না যায় না একটা পাউল কথাবার্তা বলবা, ঝগড়া করলা, তুমি হুদাই আমার সাথে সবসময় ঝগড়া করো। এটার পরে আমি হচ্ছে যে এই মেয়েরা ফোন দেয়, ও বলছে আমি তোর সাথে কথা বলি না। মানে ওরা যে দুইজনে কথা বলে কেউ আমার কাছে স্বীকার করতেছে না। আমি ছিলাম একটা মহা মুশকিল এর ভিতরে। ওই জন্যই কথা বলে যে মেয়েদের কান্নার ছেলেদের হাসি বিশ্বাস করতে হয়। পরে আর কি এখন হচ্ছে যে আমি এর ভিতরে যখন আমি ঢাকা আসি, পরে আমি এবার চিন্তা করছি যে ওরা ঢাকা নিয়ে আসবো আবার, বুঝছেন। তখন আমি ওরা বলছি তুমি ঢাকা চলে আসো। ওই বলতেছে এখন আসবো না, কয়দিন পরে আসবো। ঠিক আছে, কয়দিন পরে আসবো বলে আর এসে পরে আমি এক পারপাসে এই মেয়েদের ওর মা গালাগালি করছে, এই মেয়েদের একটা ক্ষোভ, ঠিক আছে, ওটা আর আমি জানতাম না। এগুলো যেন হয়ে গেছে এদের ভিতরে, ওর মা আর ওই শাশুড়ি, আমার শাশুড়ি আর ওর ভিতরে একটা ঝগড়া মারামারি একটা পর্যায়ে ঝামেলা সৃষ্টি হয়ে যায়, বুঝছেন। ঝামেলার পরে এই মেয়ে আর কি আমার শাশুড়িরে ঝগড়া টগড়া করার পরে আমি আর জানতাম না, আমার এক পর্যায়ে ডাকছে না, আমার মনে করেন সে ডাকছে যে আমাদের বিজনেসের প্রয়োজন, আমি তার সাথে দেখা করতে গেছি। যাওয়ার পরে সে আমাকে হচ্ছে যে বলতেছে তুমি আজকে আমার বিয়ে করতে হবে। বাহ, ঠিক আছে, আমি বলছি যে কেন, আমি তো বিয়ে করবো না এখন। সে বলতেছে কোথায় ঘটনা? হ্যাঁ, এই ঘটনা কোথায়? এটা মানে হচ্ছে যে তার বাসাতেই। কোন এলাকা? উত্তরাতেই, ওই উত্তরাতেই থাকতো আর কি। আচ্ছা। তো সে আমার বলতেছে তুমি আমারে বিয়ে করতে হবে। আমি বলছি যে না, আমি বিয়ে করতে পারবো না। ঠিক আছে, সে বলতেছে তোমার বিয়ে করতে হবে। ঠিক আছে, তোমার শাশুড়ি আমার গালাগালি করছে, তোমার ওয়াইফ গালাগালি করছে। আমাকে এখানে প্রশ্ন উত্তর দেন, এই মেয়েটার সঙ্গে আপনার মডেল বান্ধবী যে, তার সঙ্গে আপনার রিলেশন কত ডিপ ছিল? আমারই কোনো ডিপ না, ওই যে বললামই তো এরকমই আর কি। ঠিক আছে, শুধু কথাবার্তা? হ্যাঁ, কিন্তু তার ভিতরে একটা ক্ষোভ হয়েছে। সেটা কি, তার আমার শাশুড়ি আর তার গালাগালি যে এগুলার কারণে তার ভিতরে একটা ক্ষোভ প্রকাশ হয়েছে। এমনি কিন্তু একটা অলরেডি একটা ডিভোর্স। ঠিক আছে, আপনাদের কি ফিজিক্যাল রিলেশন ছিল তার সাথে? এই মেয়েটার সাথে না না, প্রেম ভালোবাসার কথা ছিল? ওরকম কিছুই না, বললামই যে মানে জাস্ট একটা সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আচ্ছা আচ্ছা, চলতে চলতে হতে পারে, মানে তার পছন্দ আর কি। তো সে আমার বলতেছে তুমি আমার বিয়ে করতে হবে। আমি বলছি না, করবো না। পরবর্তীতে তার সাথে আমার সাথে এক পর্যায়ে এখানে ঝগড়া হয়ে যায়। পরে সে মনে করেন হচ্ছে যে আপনার আমি লিখেছি সাঙ্গুপাঙ্গু হচ্ছে যে আপনার হচ্ছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উত্তরের হচ্ছে যে ওই সময়ের আপনার কি জানি নাম হইল এমপি হাবিব হাসান। হাবিব হাসানের কিছু পোলাপান পাঠায়, তার সাথে তাদের যোগাযোগ ছিল, তারা তাদেরকে ফোন দেয়, তারা সে চলে আস। পুরো পোলাপান এগুলো এসে আমার বলতেছে কিরে তোর নাকি চর্বি টর্বি ভেড়ে গেছে, তুই নাকি বিয়ে শাড়ি করবি না। তো না, আমারে বলতেছে, আমি বলতেছি যে ভাই হুদায় এখানে গেজায়েন না। ঠিক আছে, কারণ আমি তো, আমারও তো লোক আছে। ঠিক আছে, আমি তো ওই সময় এই জন্য আর আমি ওই সময় ইয়ে করি না। পরে আমি যখন একটু ওদের সাথে ইয়ে করতে গেছি, তখন ওদের সাথে আমার এক পর্যায়ে ঝগড়া সৃষ্টি হয়ে যায়। ঝগড়া টগড়া লাগার পরও আমার বলতেছে এই যে এখন একটা ফোন নিয়ে এই যে এখন কমু যে তোরে ধরছি এই বাসায়, এটা কইয়া একটা স্ক্যান্ডাল করে তোরে দেবো ভাইরাল করে। ঠিক আছে, ওরা সব ওই মেয়ের কথা কাছে আমার ফেস হাইড করে দিবে চেহারা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। পরে হচ্ছে যে মানে আমি চিন্তা করলাম যে এত বছরের মিডিয়া ক্যারিয়ার আমি যদি হুট করে এগুলো একটা তাহলে আমার জন্য একটা বিশাল সমস্যা হয়ে যাবো। তখন এক দ্বিতীয় ওরা আমার অনেক জোর জবরদস্তি করতেছে। এক পর্যায়ে আমি অনেক নির্যাতনের ওখানে শিকার হই। হওয়ার পর ওরা আমাকে 10 লাখ টাকা, প্রায় প্রথমে 20 লাখ টাকার কাবিন দিতে চেয়েছিল। ঠিক আছে, পরে তারা কাজে নিয়ে আসছে 20 লাখ টাকার কাবিন, তারা বিয়ে করাইতে চেয়েছিল আমাকে। পরবর্তীতে হচ্ছে যে কোনোভাবে কাজে হয়তো বলতেছে এত টাকা না দিয়ে তারপর 10 লাখ টাকা দাও, 50 লাখ টাকার একটা স্টাম্প নিয়ে নিচ্ছে, আমি বিজনেস পারপাসে তার থেকে নিচ্ছি। আরে বাপরে, আর মানে এটা চুক্তি করেছে যে আপনি তার কাছে 50 লাখ টাকা নিছেন? মানে যে সে কোনোভাবে না যেতে পারে এরকম, তারা ব্লাঙ্ক স্টাম্প নিয়ে নিছে আমার, ব্লাঙ্ক মানে স্টাম্পের মধ্যে লিখে নিছে। পরবর্তীতে তারা এটা লিখে নিছে, আমি যতটুকু পরবর্তীতে আমি মানে আমার বলছে যে আমি যখন বলছি যে আমি ইয়ে করবো, তখন বলছে তুই 50 লাখ টাকা নিচ্ছে, যে স্টাম্প আছে আমার 3টা স্টাম্প। ঠিক আছে, পরবর্তীতে আর কি মানে আমি যখন ওরা আমাকে এরকম একটা ইয়ে করার পরে আমি মেন্টালিভাবে অনেকটা মনে করেন সিক হয়ে যায়। আমি তো আমার বউকে যথেষ্ট পরিমাণ ভালোবাসি, আমি ওর জন্য পাগলই ছিলাম। ঠিক আছে, পরে আমি রাগের মাথায় স্লিপিং পিল খাই। আচ্ছা, অনেকগুলো স্লিপিং পিল খাই। খাওয়ার পরে আমি টোটাল আউট অফ সেন্স হয়ে গেছি। আমি স্লিপিং পিল খাই আর কি আপনার হচ্ছে যে একটা রেল লাইন ছিল, ওখানে আমি পড়েছিলাম। মানে আমি ওখানে রেলে পড়তে গেছিলাম, মানুষ আমাকে বাঁচাচ্ছে। বাঁচানোর পরে আর কি আমাকে যায় দেখে যে আমার অবস্থা খুব খারাপ, সিরিয়াস। তখন হচ্ছে যে আমার হসপিটালে আমাকে নিয়ে গেছে। আমি হসপিটালে ছিলাম প্রায় 7-8 দিনের মতো হসপিটালে ছিলাম। আমাকে ওয়াশ করানোর পরে মোটামুটি আমি বাঁচলাম আর কি। আমার পরিবার আসছে, আমার বাবা মা এসা আমাকে দেখাশোনা করে তারপর হসপিটাল থেকে নিয়েছে। পরবর্তীতে স্বামী আর আমি বিষয়টা সব কিছু খুলে বলি। ঠিক আছে,
আমার গোলমালটা কই লাগতেছে জানেন? আমার ভাই গোলমালটা লাগছে, অনেক বোঝার চেষ্টা করতেছিলাম যে দুই মহিলা কথা বলতেছে, আপনার ওয়াইফ এবং আপনার এই বান্ধবী, মাঝখানে আপনি কিছুই জানেন না। না, এটাই আমার সমস্যা যে এরা দুজনে কিন্তু আমাকে কিছুই জানাই না। আমি এটা লিঙ্কই খুঁজে পাচ্তেছি, এটা কি হইতেছে? মানে আপনার বান্ধবী আপনার এত ভালোবাসে না যে সে জোর করে বিয়ে করবে, আবার আপনার ওয়াইফও এত খারাপ না যে সে আপনাকে ডিভোর্স দিবে। এটার ভিতরে আমার শাশুড়ি কিন্তু বললাম তো, এগুলো আমার বউয়ের চেয়ে আমার শাশুড়ি কিন্তু এর সাথে ইয়ে করছে। যখন শুনছে লিঙ্ক মিলাইতে পারতেছি না, 10 লাখ টাকা যখন সে পাইবে বলছে, মেয়ে দিবে বলছে, তখন আমার শাশুড়ি এই মহিলার এর সাথে যোগাযোগ করতো যে জামাই বেচে দিবে 10 লাখ টাকায়। আর এই মেয়ের লাস্ট বক্তব্য যেটা শুনলাম, এই মেয়ে বললো যে তোমার শাশুড়ি কিন্তু আমারে বিয়ে করার জন্য সকল কিছু সহযোগিতা করছে। এই যে ঘটনা ঘটলো, তারপরে কি বউ আপনাকে ডিভোর্স দিয়ে দিছে? হ্যাঁ, পরবর্তীতে আর কি আপনার হচ্ছে যে এত কিছু হওয়ার পরে যখন আমি আমার স্লিপিং পিল খাই, পরে আমার ওয়াইফ অসুস্থ ছিলাম, হসপিটালে ছিলাম, পরে আমার ওয়াইফ তো আর আমার দেখতে আসে না, আমার বাবা মা আসছে, আসার পরে আমি তার সব কিছু বললাম, বলার পরে সে বললো যে ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুমি তো আমার ভালোবাসো, ঠিক আছে, তুমি তো আমার ভালোবাসো, তাহলে সমস্যা নেই, ওই ওর মতো থাকুক গা, আমার কি। ও মানে বউ মেনে নিল? ওকে, ওই ওর মতো থাকুক, তাতে আমার কি। তখন আমি বললাম যে তুমি ঢাকা চলে আসো, ঢাকা আসলে আমি একটা মামলা করব, তুমি আসলে আমি একটা মামলা করলাম, কারণ তুমি ফার্স্ট ওয়াইফ আমার, তুমি যদি একটা তুমি দাঁড়ায় যদি একটা মামলা করো, তখন এই বিয়ে টিকবে না। সঠিক। এবং হচ্ছে যে এই বিয়ের অনেক কাবিন, আমার ইনকাম সোর্স বা সব কিছু দেখাশোনা করে, এগুলো দেখেশুনে হয়তো এটা বাতিল হয়ে যেতে পারে, ঠিক আছে, তুমি আসো। ওই কথা না, এখন না, আমি আর 1 মাস পরে আসবো। ওকে, তখন এরা আমি অসুস্থ হওয়ার পরে বলে, পরে সে তখন আর এগুলো নিয়ে কোনো যায় নাই, ঝামেলা করে নাই। পরবর্তীতে কিন্তু বিয়ের পরে কিন্তু আমি মেয়ের সাথে টোটালি কন্টাক্ট অফ করে দিছি। ওকে, মানে বিয়ে করার শেষ আপনি চলে আসছেন? আমি তখন আমার বাসা ছিল উত্তরাতে, আমি সেটা চেঞ্জ করে আমি চলে আসছি মহানগরে। মহানগর প্রজেক্টে তখন আমি আমার বাসা নিচ্ছি, ঠিক আছে। লাস্ট আমি নিকেতনের বাসা নিয়েছিলাম, জি, এখানে, মানে আমি এই দুই দিকে আমি উত্তরা টোটালি ক্লোজ করে দিচ্ছি। ওখানে এটা হওয়ার পরে, ঘটনা হওয়ার পরে আমি উত্তরা থেকে সরে এখানে চলে আসি। পরে ওই যে আমার বিজনেসও বন্ধ হয়ে যায়, সবকিছু আলাদা ক্লোজ হয়ে যায়, মানে এখানেই সমাপ্ত হয়ে থাকে। এটা এখন পর্যন্ত এই সমাপ্তই আছে ওখানেও, ঠিক আছে। এতগুলো ইনভেস্ট, আমার এতগুলো রিস্ক, সবকিছু বন্ধ হয়ে গেছে। এই মোমেন্টের সিচুয়েশন কি? এরপর হচ্ছে যে আপনার যখন এটা হয়ে যায়, হওয়ার পরে সামিয়া সবকিছু মেনে নিছে। এবার সামিয়া প্রথম কয়েকদিন আমার সাথে ঠিকমতো কথা বলার পরে সামিয়ার ব্যবহার দিয়ে আরও চেঞ্জ হয়ে গেছে। সামিয়ার ব্যবহার আরও চেঞ্জ হয়ে গেছে, মানে আমি যা বুঝলাম তখন সামিয়া আরো খুশি হয়ে গেছে। বাহ, ঠিক আছে, যে টাকা পাচ্ছে সেই জন্য না আপনাকে ডিভোর্স দিচ্ছে কেন জানি না, আমি সামিয়ার ব্যবহারে বুঝতেছি সে মানে যে ব্যবহার করে খুশি। সে যদি আমাকে সে তখন আমার সাথে রিয়েক্ট করতে পারতো, ঠিক আছে, সে তখন রিয়েক্ট না করে সে আমাকে কোনোভাবে ব্লেম না দিয়ে সে করছে। পরে আমি আমার শাশুড়ি বলার পর আমার শাশুড়ি এটা নিয়ে আর কি আমার শাশুড়ি ওই সময় আমার সাথে ঝগড়া শুরু করে দেয়, ঠিক আছে, কেন একটা বিয়ে করছে সেটা নিয়ে। কেন একটা বিয়ে করছে, আমি আল্লাহর 30 পারা কোরআন শরীফ তোরা বলছি যে আমি এটা কোর্ট একটা পরে আমি এটা বিয়েটা করা হয়েছে, ঠিক আছে, আমি নিজের ইচ্ছায় স্বইচ্ছায়। এই মোমেন্টে এখন আপনার অবস্থা কি? এটা শেষ পর্যায়ে। পরবর্তীতে আমার ওয়াইফের ব্যবহার ট্যাবহার সবকিছু দেখতে দেখতে চেঞ্জ হয়ে আসে। পরে আমার ওয়াইফের আমি অনেকবার বোঝানোর চেষ্টা করি, তুমি চলে আসো। সে বলছে যে পরীক্ষাটা শেষ হলে আসবে, পরীক্ষার বাকি আর বেশি দিন নাই। পরে যে এবার এই বছর এসএসসি পরীক্ষা গেল, ঠিক আছে, আন্দোলনের আগে দিয়ে পরীক্ষা শুরু হইলো। পরীক্ষা যখন শুরু হয়, পরীক্ষা শুরু হওয়ার পরে পরীক্ষাটা সে কমপ্লিট করলো। পরীক্ষাটা ফুল দিতে পারে নাই, মানে কিছুটা অর্ধেক দিছে, আর বাকিটা তো অটো দেবেই, রেজাল্ট পাস হয়েছে। তো আন্দোলনের সময় হচ্ছে যে আমি অনেক গুলিবিদ্ধ হই। ছাত্র আন্দোলনে আমি ওদের পাশে ছিলাম এবং উত্তরাতে মোটামুটি আমি ছিলাম ওদিক থেকে। গুলি লাগছে আপনার? হ্যাঁ, আমার শরীরে প্রচন্ড গুলির আঘাত ছিল। আমি প্রায় 7 দিন হসপিটালে ছিলাম। কোথায় গুলি লাগছে আপনার? আমার গুলি লাগছে কোথায় তো আপনি গুলি দেখলে আপনি বলবেন যে আপনি যে আমার সাথে আজকে কথা বলতেছেন এটা কিভাবে বলতেছেন। আমার শরীরে এত পরিমাণ গুলি ছিল, কি বলেন, আল্লাহ হয়তো আমাকে কোনোভাবে হায়াত রাখছে দেখে আমি বেঁচে গেছি। সিরিয়াসলি? দেখতে চাই। এবং হচ্ছে যে সে তার মতো মেয়ে আমাকে একটা বার দেখতে পর্যন্ত আসে না, এবং আমি যে গুলিবিদ্ধ হয়েছিলাম সে আমার একটা বার খোঁজ পর্যন্ত নেয় নাই। এইটা ক্যামেরাটার কাছে আনেন, দেখেন। ও মাই গড, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা গুলি এখানে আছে। আপনার এই যে দেখেন, ওরে মাই গড, পুরো শরীর জাজরা হয়ে যায়। আবার আরো দেখেন,
ও মাই গড, কেন আমার তো মাথা ঘুরে গেল রে ভাই। আমি পরে হচ্ছে যে এই সিচুয়েশনে, ঠিক আছে, আপনি বাইচে আসছেন কেমনে? আমি যখন বেঁচে গেলাম, ঠিক আছে, কোনোভাবে। কেমনে গুলি লাগলো কেমনে আপনার? আমি ছাত্র আন্দোলনের পাশে ছিলাম, ওদের পাশে ছিলাম। লাগলো কেমনে ঠিক ওই মোমেন্টটা বলেন তো। ওই মোমেন্টটা হচ্ছে কি, আমি আপনাকে বলি, আমি গেছিলাম হচ্ছে যে মূলত আমি ফুটেজ কভার করতে, কিছু ফুটেজ কভার করতে, যেহেতু দেখলাম যে সবাই আন্দোলনের সময়, তখন আমি ফুটেজ কভার করার জন্য যাই ওখানে, আন্দোলনের সময় ফুটেজ কভার করার জন্য যাই। যাওয়ার পরে আর কি আপনার হচ্ছে যে উত্তর আজিমপুরে, জি ঠিক আছে, আজিমপুরে আর কি পুলিশের গোলাগুলি শুরু হয়ে যায়। পুলিশের গোলাগুলির পরে আমি যখন হচ্ছে যে আপনার আন্দোলন বেশি শুরু হয়ে গেছে, শান্তমরিয়ম ওখানে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, শান্তমরিয়ম উত্তর ইউনিভার্সিটির সকল ইউনিভার্সিটি পোলাপানগুলো একসাথে হয়ে যায়, তখন আমি ওদের ভিতরে বসে যাই। তখন আমি ক্যামেরাটা নিয়ে আমি ওদের সাথে, তখন আমার ভিতরে দেখলাম যে পুলিশগুলি করার পর আমি ওদের সাথে একমত হয়ে আমিও একটা আন্দোলনে যে একটা যারা ছিল ওভাবেই ছিলাম ওদের সাথে থাকার পরে আর কি। তখন হচ্ছে যে আপনার পুলিশ হচ্ছে যে আপনার হচ্ছে যে গুলি শুরু করে দিচ্ছে, পুলিশ গুলি করা শুরু করে দিছে। আর আমি হচ্ছে যে আপনার পুলিশে যখন গুলি শুরু করেছে, তখন আমার হাতে যে ক্যামেরাটা আছে না, আমার সনি 7 III ছিল, ঠিক আছে, আমার ক্যামেরাটা হাত থেকে পড়ে গেছে। হাত থেকে পড়ে যাওয়ার কারণে তখন আমি আমার সনি 7III এবং হচ্ছে যে লেন্স টেন্স করে প্রায় 2-3 লাখ, 1.5 লাখ 2.5 লাখ টাকার একটা আমি এটা রেখে তো আর সরে আসতে পারি না। আমি এটা ধরতে যাই, নিতে যাই, তখন পুলিশ আমরা দেখে একদম ডিরেক্ট ফায়ার করে, ঠিক আছে। পরবর্তীতে আমি ওখানেই পড়ে আসছিলাম। পরে পোলাপান আমার রাস্তা থেকে পা ধরে শেষরা হসপিটালে নিয়ে যায়, টাইনা হেসরা পুরো হসপিটালে নিয়ে যায়। আমি যদি মনে করেন আরও কিছুক্ষণ থাকতাম, হয়তো বা আমি লাশ হয়ে যেতাম। যাক হসপিটালে নিচে আর উত্তরা ক্রিসেন্টে নিচে আমার প্রথমে বাদ করে দিস, ঢাকা মেডিকেল নিয়ে যান, ওনাকে এখানে ট্রিটমেন্ট করালে উনি হয়তো বা বাঁচবে না। পরে আর কি আমি যখন ঢাকা মেডিকেলের ওই সময় নেওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না, পরে উত্তরা হাইকের একটা হসপিটাল আছে, ওখানে আমার আর কি নেয়, ঠিক আছে। পরবর্তীতে আর কি আমি যখন আন্দোলনের থেকে সরে আসি, মানে আছি, তখন আমার পোলাপান কিছু পোলাপান মানে বন্ধু বান্ধব আমার শাশুড়ি ফোন দেয় যে আরিয়ানের অবস্থা খুবই সিরিয়াস, আইসিইউতে আছে, ওই জন্য দোয়া করিয়েন। কয় বাইসে গেলেও কি মরলেও আমার কি, আন্দোলনে গেছে কে, ঠিক আছে, ছাত্রদের পাশে যাই কা। পরবর্তীতে আমার ওয়াইফ আমার একটাবার খোঁজ নেয় নাই, খবর নেয় না, এবং আমার একটাবার দেখতে আসে নাই। আমি যখন অসুস্থ ছিলাম বাংলাদেশে, এমন কোনো পার্সন নাই যে আমার ফোনে, যে ভাই নীরব ভাই আপনি বিশ্বাস করবেন কিনা, সবাই আমার ফোনে কল দিস। আমার যখন একটা ফেসবুকে আমার বন্ধু বান্ধব পোস্ট দিচ্ছে যে আরিয়ানের অবস্থা খুব সিরিয়াস, সবাই দোয়া করুন, তখন ওই পোস্টটা মোটামুটি সবাই দেখছে। দেখার পরে সবাই আমার ফোনে কল দিচ্ছে, সবাই আমার খোঁজ খবর নিচ্ছে, কিন্তু ওরা আমার একটাবার খোঁজ খবর নেওয়ার মতো মনে করে নাই, এবং আমার ওয়াইফ আমার একটাবার দেখতে আসে নাই। সে তার বাড়িতে ছিল, বুঝান। পরবর্তীতে আর কি এটা শেষ, আন্দোলন গেল। তারপরে তো শেখ হাসিনা সরকার আর কি পতন হইল। পতন হওয়ার পরে তো আওয়ামী লীগের যত সাঙ্গু আছে সবাই তো পালাতক। ওই মেয়েও আওয়ামী লীগেরই একটা লোকই ছিল এক পর্যায়ে। মানে ওই মেয়েও নাই এখন। ওই ওর মতো বাড়ি দিয়ে চলে গেছে। পরে আমি ওর সাথে যোগাযোগ করার পরে সে এক পর্যায়ে আমাকে ডিভোর্স দিয়ে দেয়, সে নিজে থেকে আবার ডিভোর্স দিয়ে দেয়। ওকে, আমি তাকে বললাম যে এগুলো ঝামেলা করলে আমি মামলা টামলা করবো, তখন বুঝে নিত, সব দিক থেকে সে সিচুয়েশন বুঝে সে আমার নিজে ডিভোর্স দিয়ে দেয়। আর ওই যে কাগজটা তার কাছে আছে, কিন্তু কাগজ নিয়ে এখন আমি নিতে পারি নাই, ঠিক আছে। কিন্তু সে আর আমি যেহেতু ডিভোর্স দিয়ে দিচ্ছে, তার সাথে সে বলছে যে আমার তরফ থেকে তোমার প্রতি আর কোনো ঝামেলা নাই, যা আমি তোমারে মুক্ত করে দিচ্ছি। কাগজ চাইছেন, কাগজে কি বলছে? কাগজ বলছে যে কাগজ এটা আমার কাছে নাই, কাগজ এটা আমার যে পোলাপান ছিল ওদের কাছে, ওদের থেকে আমি নিতে পারলে তোমার আমি দিয়ে দেবো, শেষ, ঠিক আছে। তো সে তার পক্ষ থেকে ডিভোর্স দিয়ে দেয়, ওদের সমস্যা ছিল তো বিয়েটা, ঠিক আছে, ঠিক আছে। তো ডিভোর্স দিয়ে দেওয়ার পরে আর এই যে বিয়ে হয়েছে, তার সাথে আমার কোনো ফিজিক্যাল রিলেশন হয়, বুঝতে পারছি, তার সাথে আমি ছিলাম না, সংসার হয় না, জাস্ট নাম মাত্রিক বিয়েটা হয়ে গেছে। বুঝতে পারছি। আর আপনার বউয়ের পরবর্তীতে আর কি যখন হয়ে যায়, আমার ডিভোর্স দিয়ে দেয়, তখন আমার বউ আমার সাথে, আমি আমার বউরে বলি যে আমার বউ এর ভিতরে আমার বিভিন্নভাবে আমার ফটোগ্রাফি আমার দিয়ে সারাইছে। দেখেন আমার ফটোগ্রাফি, আমি যে পর্যায়ে ছিলাম বাংলাদেশের এ ক্লাস থেকে টপ ক্লাস থেকে সবার সাথে কাজ করেছি, ঠিক আছে। জানেন আমি মনে করি আনিয়ান শুধু আপনি না, যে কোনো ছেলে মেয়ে সবার জন্য সবচেয়ে নেগেটিভ কাজ হচ্ছে নিজের কেরিয়ার ছাড়া। আমি যদি রিক্সাও চালাই, কেউ আমাকে বইলে রিক্সা চালাতে পারবে না, আমার ইচ্ছা আমি চালাবো। তো আর কি সে তার জন্য আমি আমার মিডিয়া ক্যারিয়ার ছেড়ে দিছি, ফটোগ্রাফি ছেড়ে দিছি। আপনার তো তাহলে বউ ছেড়ে যাওয়ার কথা আপনাকে? হ্যাঁ, আপনার বউ তো আপনাকে ছেড়ে যাওয়ার কথা। হ্যাঁ সেটাই, তার জন্য সে যা যা বলছে আমি সকল কিছু ছেড়ে দিচ্ছি।
ইভেন্ট সব সে কি ছেড়ে গেছে, বউ ছেড়ে গেছে? হ্যাঁ হ্যাঁ মানে এই যে ছাড়ছেন না, এতে এতে প্রমাণিত হয় যে এর তো কোনো কুলজা নেই, এত কোমর নেই, কুইলে ছেড়ে দেয়, তো আমার তার চেয়ে আমি ছেড়ে দিই, এটা হচ্ছে নিয়ম। সে যখন আমি সবকিছু ছেড়ে দিলাম, ছাড়ার পর আর কি সে আর কি আমাকে গত 2-3 মাস আগে থেকে আমরা বলছে যে পরীক্ষাটা শেষ হলে আসবে। ঠিক যেদিন তার রেজাল্টটা পাবলিশ হইলো, আমি তাকে সবার আগে, কারণ সে তো আর রেজাল্ট বের করতে পারে না, আমি রেজাল্টটা বের করে তখন দেখলাম যে সেম একই রেজাল্ট পাইছে। এসএসসিতে যে রেজাল্ট 3.1, হ্যাঁ, এটা তো একই রেজাল্ট পাইছে। আমি প্রথমে ভাবছি যে হয়তো বা আমি কি ভুল করতেছি নাকি অটো রেজাল্ট, মানে একই রেজাল্ট দেখে তো তখন আমি ওর বললাম যে তুমি তো পাস করছো, যাক আমি এটা তো খুশি। আর আমার সম্মানটা তো ছিল, কারণ হচ্ছে যে ফ্যামিলি বা সবার কাছে যাক অন্তত আমার সম্মানটা ছিল, যে নাহলে তো বলতো যে বোরে এত কষ্ট করে পড়াইলি, এত কিছু করলি। এর ভিতরে দেখেন আমি তার খরচ দিতাম প্রতি মাসে, কসমেটিকের জন্য অন্তত 4-5 হাজার টাকা খরচ করতাম, তারপর হাত খরচ দিতাম 2-3 হাজার টাকা, সব দিক থেকে তাকে আমি দিয়ে যাচ্ছি। আর দিবেন না কেন? হ্যাঁ, আমার বউ, আমি দিব না কেন? তারপরে হচ্ছে যে সে রেজাল্টটা পাবলিশ হওয়ার পরে সে আমার সাথে টোটালি কথা বন্ধ করে দিচ্ছে, বুঝছেন? টোটালি কথা বন্ধ করে দিচ্ছে। এবার কথা যখন আমি বন্ধ করেছি, তখন আমি বুঝছি যে সত্যি সে আমারে ছেড়ে দিতে চাইতেছে। দেখেন, তার জন্য এই মেয়েরও আমি ছেড়ে দিছি, এই মেয়েই ছেড়ছে আমার, এই মেয়ের সাথে আমি কন্ট্যাক্ট করে এই মেয়ে আমার ছেড়ে দিছি। এই যে একটা আসছে কিছু সময়ের জন্য, 2-3 মাসের জন্য, আবার ওই চলে গেছে, ঠিক আছে? ওর কথা মতো আমি ছেড়ে দিছি, সবকিছু ক্লিয়ার করে দিছি। এই যে আপনার লাইফের অদ্ভুত একটা ঘটনা আরিয়ান, আপনি সব হারাইলেন সব দিক থেকে। আমি দেখেন, আমি হয় এই মেয়ের সাথে থাকতে পারলাম না, এর সাথেও থাকতে পারলাম না, তো হচ্ছে যে আপনার আমি ওর কথা মতো সবকিছু ছেড়ে দিলাম, ও আপনাকে ছেড়ে চলে গেল, পরবর্তীতে ওই আমার ছেড়ে দিল। তো আমি যখন ওই আমার বললো যে এসএসসি রেজাল্টটা পাইলো, পাওয়ার পরে আর কি ওই কী করলো আপনার, আমার সাথে কথা বলা বন্ধ করে দিল। কথা বলার বন্ধ করে দেওয়ার পরে মাঝে মাঝে সে আমার আবার ফোন দিত। তখন আমি আমার শাশুড়ি বললাম যে দেখেন ওই কী চাইতেছে, কই তোমার সাথে সংসার করবে না। কেন করবে না? সে আর চাই না তোমারে, ঠিক আছে? আজব। তখন আমি আমার এলাকার চেয়ারম্যান দেওয়া ফোন দেয়, মেম্বার দেওয়া ফোন দেয়। এই কথাটা যদি একটা ছেলে বলতো যে আমি ওর সাথে চাই না সংসার করতে, কোনো কারণ নেই, চাই না, মানে আপনি ফাঁসি আসামি হয়ে যেতেন। পরবর্তীতে আমি আর কি আপনার বিভিন্নভাবে হচ্ছে যে ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করি, ঠিকমতো যোগাযোগ করে, কয়দিন করে না, কয়দিন করে না। এর ভিতরে যায় তার বাড়ি থেকে যায় রায়পুর যায় উঠছে, মানে আমার উপজেলা থেকে অন্য একটা উপজেলাতে যায় তার মামার বাড়িতে। 1 মাস যাবৎ সে বসবাস করতেছে ওখানে। কেন করতেছে, কি করতেছে আমি জানি না, ঠিক আছে? ওখানে পরে আমি তার সাথে যোগাযোগ করতে পারতেছি না ঠিকমতো, ঠিক 2 দিন করলে 3 দিন করে না, ফোন দিলে ডিভোর্স থেকে কাগজ দিছে না, এই শেষ পর্যায়ে এখন। পরবর্তীতে আপনার হচ্ছে যে তার সাথে আমি যোগাযোগ করলে আমি আমার এলাকার চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে সবাইকে দিয়ে তাদের সাথে বসার চেষ্টা করছি। আমি বলছি যে সামাজিকভাবে বসেন, যদি আমার অন্যায় হয় তাহলে আমাকে যে সাজা দেবেন আমি সেটাই মেনে নিব। ইভেন আমি আমার ওয়াইফ চাই, আমি তার সাথে সংসার করতে চাই, সংসার করার জন্য তো আমি এত কিছু করলাম, আমি তার পড়াশোনা করাইলাম। এখন সে পড়াশোনা কমপ্লিট করার পরে, ইন্টার পাস কমপ্লিট করার পরেই সে আমার সাথে পলিটিটা নিল, সে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিল। কেন? তার আগে নিল না, কেন করো না? সে এখন ইস্যু দেখা দিচ্ছে আমি একটা বিয়ে করছি, কারণ আমি তার সাথে সংসার করিনি, বিয়ে করছি, তাহলে সে তো তখনই ছাড়া দিতে পারতো। এবং বিয়েটা যে করছি তাও তো একটা চাপে পড়ে, সবাই তো জানে যে ঘটনাটা কি, ঘটনা সবাই জানে, তারাও জানে তাদের, এবং তারা সেটারে আপনার ইনকোয়ারিও করছে তাদের নিজস্ব লোক দিয়ে, যে সত্যি কিনা। হ্যাঁ সত্যি কিনা। তাদের লোকও ওদেরকে সিউরিটি দিয়েছে যে দেখেন এখানে সবকিছু সত্যি। একজন এমপি ইনভলভ ছিল, সেখানে ছেলের কিছুই না, কারণ আওয়ামী লীগ সরকার ভালো ভালো মানুষের আয়না করার মতো লোকের মধ্যে আটকেছেন। এখানে একটা ওর মতো একটা ছেলেরে আটকায় বিয়ে করা জন্য একটা ওদের জন্য পানি ভাতের পানি, ঠিক আছে? ব্রাদার, আপনার এই লাইফ স্টোরি থেকে কেউ যদি কিছু শিখতে চায়, কি শিখতে পারে বলেন তো? হ্যাঁ, এই যে শেষ, আমি বলি এখন শেষ পর্যায়ে। পরবর্তীতে যখন ওই আমার আপনার হচ্ছে যে ইয়ে করে দিল, আমার সাথে যোগাযোগ বন্ধ করলো, তখন আমি আমার এলাকার মেম্বার চেয়ারম্যান যখন যোগাযোগ করছি, তখন দেখছি শুনতেছে না। তখন আমি হাইকোর্ট থেকে একটা রিট জারি করি আমার বউ দেওয়ার জন্য। বুঝলেন একটা ছেলে কতটা বউ পাগল হলে, বউর জন্য চেষ্টা থাকলে সে হাইকোর্টে যায়। হাইকোর্ট থেকে আমি তাদেরকে রিট দেই যে আমার ওয়াইফ দেওয়ার জন্য রিট করি। তারপরে তারাও সে আমার, তারপরেও তারা আমার দেন। আমি যখন হাইকোর্ট থেকে যেদিন রিট দেই, ঠিক আছে, দেওয়ার ঠিক 7 দিনের মাথায় সে আমার ডিভোর্স দিয়ে দেয়, ঠিক আছে? সে তাদের হিসাব ডিভোর্স দিয়ে দেয়। ডিভোর্স দেওয়ার পরে তো আর আমি জানি না, ডিভোর্স দিয়ে তারা আমাকে এখন পর্যন্ত তাদের নোটিশ আমার কাছে আসেনি, শুধু বলছে যে মানে তারা 2 মাস হয়ে গেছে আমার ডিভোর্স দিয়ে দিচ্ছে অলরেডি। এখন পেপার তো গ্রামের বাড়িতে যাওয়ার কথা না, আমার গ্রামের বাড়িতেও যায় নাই, আমার কাছেও আসলে কোথাও যায় নাই, পেপারস তাদের কাছে, তারা ডিভোর্স দিয়ে দিচ্ছে। যেদিন ডিভোর্স দিয়ে আসছে সামিয়া 2 তারিখে, অক্টোবরের 2 তারিখে আর কি, ঠিক আছে? অক্টোবরের 2 তারিখে ডিভোর্স দিয়ে আসার রাতও স্বামী আমার সাথে প্রায় 2 ঘন্টা কথা বলছে। সে আমার সংসার করবে, আমার সাথে থাকবে, আমাকে সে অনেক ভালোবাসে।
মৃত্যু পর্যন্ত সে আমার সাথে থাকবে। ওরে আমি না পাগল হয়ে গেলাম আজকে আরিয়ান ভাই আপনার গল্প শুনে। আমার মানে আমি ধোঁকাবাজ মেয়ের গল্প শুনছি, কিন্তু এই রকম গল্প আমি কোনদিন শুনি নাই। মৃত্যু পর্যন্ত সে আমার সাথে থাকবে। দেখেন ডিভোর্স লেটারটা আপনি দেখলে বুঝতে পারবেন, ডিভোর্স লেটার অক্টোবরের 2 তারিখে সে ডিভোর্স দিছে। আর সেদিন সারা রাত বসে আপনার সাথে গল্প সারা রাত কথা বলছে। এবং আপনি দেখেন গত মাসের 24 তারিখ পর্যন্ত সে, গত মাসের 24 তারিখে লাস্ট তার সাথে আমার যোগাযোগ হয়। গত মাসের 24 তারিখে সে আমার কাছে মেসেজ দেয়। আমি তাকে যখন বলি যে তুমি আমার সংসার করবে না, সে বলতেছে আমার শরীরে রক্ত থাকা অবস্থায় আমি যতদিন বাঁচবো ততদিন তোমার সাথে থাকবো। ঠিক আছে, ডিভোর্স দিয়ে দিচ্ছে অথচ 1 মাস আগে আমাকে। দেখেন, এবং আমি পাগল হয়ে গেলাম ভাই, আমার এই যে মাথা দেখেন। ঘুরতেছে। দেখেন এটা 24 তারিখ, ডিভোর্স দিচ্ছে তার 23 দিন আগে। উফ, পাগল দেখেন হয়ে কি গেলাম। মৃত্যু পর্যন্ত সে আমার সাথে থাকছে। তখন আমি তো আর জানি না যে সে ডিভোর্স দিয়ে দিচ্ছে, আমি তো জানি যে সে আসবে আমার সাথে থাকবে। পুরো পাগল হয়ে গেলাম ভাই। পরবর্তীতে যখন আমি তার সাথে যখন আবার হুট করে যোগাযোগ বন্ধ করে দেয়, তখন হচ্ছে যে আমার যোগাযোগ বন্ধ করার পরে যখন আমার হাইকোর্টের তো আর হলো না। পরে আমি বিভিন্নভাবে সোর্সের মাধ্যমে খোঁজ নিয়ে দেখি যে সে একটা ছেলের সাথে রিলেশন আছে দীর্ঘ 6 মাস যাবত। প্রবাসী একটা ছেলের সাথে রিলেশন আছে দীর্ঘ 6 মাস যাবত। সেই ছেলের জন্য, সেই ছেলের বাড়ি রায়পুর, সেই ছেলের জন্যই সে আমার সাথে, সে রায়পুরে এখন থাকে আজকে 1 মাস যাবত। এবং সেই ছেলের সাথে তার বিয়ে ঠিক হয়ে গেছে, সে ওরে নিয়ে থাকতে চায়, সেজন্য তোমার ডিভোর্স দিয়ে দিস। বাহ বাহ বাহ। ঠিক আছে, পরে ডিভোর্স দিচ্ছেন। পরে আমি এটার সত্যতা যাচাই করার পরে, এবং হচ্ছে যে তার কিছু মানে আপনার তার ছেলে, এই ছেলের সাথে একটা ছেলে কোনোভাবে আমি তার ছেলের সাথে যে সে মনে করেন ভিডিও কলে অন্তরঙ্গ ইয়ে করছে, সেগুলো আমার কাছে চলে আস। আপনার ওয়াইফ থাকা অবস্থায়? ও মা, দীর্ঘ 6 মাস যাবত ওই ছেলের সাথে তার সাথে রিলেশন, তা আমি জানিও না। অথচ কেন সে দীর্ঘ 6 মাস যাবত ইয়া করতেছে, সে আমার সাথে এমন কেন করতেছে। আছে? আপনার সাথেও আছে, আরেকটা ছেলের সঙ্গে আবার অন্তরঙ্গ হচ্ছে। অন্তরঙ্গ বলতে হচ্ছে যে ফোন আলাপনে আর কি। ঠিক আছে, ফোন আলাপনে, ফোন যেটা সেক্স বলা হয় আর কি। ও মাই গড। পরবর্তীতে আমি যখন এটা এগুলো, প্রমাণ পাইছেন আপনি? আমার কাছে ভিডিওটাও আছে। ঠিক আছে, শিওর? তো পরবর্তীতে আমি হচ্ছে যে তাকে হচ্ছে যে বিষয়টা জানার পরে আমি তাকে আর যোগাযোগ করতে পারি নাই। গত 2-3 দিন আগে আমার তার এক রিলেটিভের মাধ্যমে, আমি যে ডিভোর্স দিয়েছি এটা আমি জানি না, তার রিলেটিভের মাধ্যমে সে আমি বললাম, তার কাছে বললাম যে ভাই আপনি আমার সংসারটা একটু ব্যবস্থা করেন। তোমার সংসার আবার আছে নাকি? আমি কি সংসার আসেনি মানে? তুমি জানো না তোমার ওয়াইফ তো তোমার ডিভোর্স দিচ্ছে 2 মাস হয়ে গেছে। বাহ। আমি বলি আপনি কি বলতেছেন না বলতেছেন, হয়তো আমার সাথে 2 দিন আগেও, ঠিক 5 দিন আগেও আমার সাথে কথা বলছে, 5 দিন ধরে কথা বলতেছেন, হয়তো মাঝে মাঝে এরকম করে কথা বলে, কয়দিন কথা বলে না কয়দিন। কারে বোকা, তুমি বোকার স্বর্গে আছো, তোমার ডিভোর্স দিয়ে দিচ্ছে, এই দেখো তোমার কাগজ। পেপারসগুলো দেখার পরে মনে করেন আমি তো মনে করেন পুরা মনে হয় আসমান ভেঙে পড়ছে মাথার উপর আমার। সার্টিফিকেশনস যে কিরে ভাই কাল লাগে এত কিছু করলাম, আমি পড়াশোনা করাইলাম, আজকে পড়াশোনা করার পরে সে আমারে এই প্রতিদান দিল। কাল লাগে এত কিছু করব? ঠিক আছে, তার জন্য আমি এত কিছু করলাম। আমি তো থাকলে ঢাকা যে মেয়েটা, তার সাথে থাকলে আমি মনে করেন সেটেল হয়ে যেতে পারবো। ঠিক আছে, তার সবই ছিল। ঠিক আছে, যে প্রশ্নটা করছিলাম আরিয়ান ভাই, পরবর্তীতে যখন আমি হচ্ছে যে এগুলা পাই, পরে পাওয়ার পরে আর কি আমি মনে করেন শর্ট হয়ে যাই। তো আমার শাশুড়ি জানার পরে আমার শাশুড়ি বলছে যে তোমার ডিভোর্স দিয়ে দিছে, তুমি হচ্ছে যে আমার মেয়ের হিসাব কিতাব বুঝাই দাও, টাকা পয়সা লেনদেন যা আছে সেটা বুঝাই দাও। আমি বলছি আমি আপনার কী লেনদেন বুঝাই দেবো? আপনি তো আপনার মেয়ে আমার ডিভোর্স দিয়ে দিচ্ছে, আমার সাথে যেটা করছে, এই যে আমার মনে করেন পুরো আমার ক্যারিয়ার, আমার সর্বোচ্চ ছিল, আমি আমার বিয়েতে আমার যা ইনকাম ছিল আমি সম্পূর্ণ দিয়ে আপনার মেয়ের পিছনে খরচ করে বিয়ে করছি। আমার বিয়েতে আমি 6-7 লাখ টাকা খরচ করে আমার বিয়ে করছি। আমরা মানুষ এত টাকা কই পাবে? আমি যত টাকা ইনকাম করছি সব দিকে তো আমি নিজের টাকা দিয়ে নিজে সব কিছু করছি। জি হ্যাঁ, আমার বিয়ে তো ঠিক, আমার বিয়ের ভিডিও আপনি দেখেন, আপনি বুঝতে পারবেন কত জমজমাটভাবে আমি বিয়েটা করছি। এই যে এই ভিডিওটাই আমি জাস্ট ইয়ে করছি। মিউজিক অফ করে দেন, মিউজিক অফ করে দেন। আচ্ছা, দেখেন বিয়ের আরো ফুল ভিডিও আছে, এটা তো জাস্ট একটা ট্রেইলার ছিল। ঠিক আছে, ঠিক আছে, অনেক ইয়াভাবে ইয়ে করছিলাম। পরবর্তীতে তখন আমি বললাম যে দেখেন আমারই তো আপনার মেসেজ করতেছে, তুমি এগুলো না করে দিলে আমি তোমার ঠিক মতো উনি যায় কাবিনের নাম, আমার নামে কাবিনের মামলা করে দিচ্ছে। সে ডিভোর্সও দিল, সে কাবিনের মামলাও দিল, আবার আরেকজনের সঙ্গে আরেকজনের সাথে চলাফেরাও করতেছে, সব ঠিক হয়ে গেছে। এবং সে মেয়ের বিয়েও ঠিক হয়েছে। যখন আমি শুনছি যে, আমি বলছি যে আপনি যদি ধরে বিয়ে দেন তাহলে কিন্তু আমি আপনার নাম মামলা দেবো এবার, তখন ভয়ে আর বিয়েটা দেয় নাই, নাহলে ওর বিয়ে দিয়েই দিত। বাহ, ভেরি গুড। বিয়ে দিয়ে দিত। পরবর্তীতে আর কি আমি যখন জানার পরে বিষয়টা,
পরে আমি সব কিছু জানার পরে আমি ফেসবুকে একটা পোস্ট করি, ওর সকল বিষয় নিয়ে ফেসবুকে একটা পোস্ট করি। পোস্ট করার পরে আর কি পোস্টটা রীতিমতো সারা দেশব্যাপী ভাইরাল হয়ে যায়। সারা বাংলাদেশে এখন বলতে গেলে বাংলাদেশে এমন কোনো স্টোরি টাইপ যে ফেসগুলো আছে এগুলোতে এমন কোনো ফেজ নাই যে আমার স্টোরিটা শেয়ার করা হয় নাই, জানানো হয় নাই। ইভেন আমার ব্যক্তিগত আইডিতে প্রায় 1 লক্ষ এটা মানে মানুষ অলরেডি করছে, শেয়ার করছে। হ্যাঁ, এমন হচ্ছে যে আমার পুরো ফেসবুক ব্যাপী আমার এটা মানে আমি ফেসবুক স্কিল যত করতেছি ততই দেখতেছি এটাই আসতেছে সামনে, এটাই সামনে আসতেছে আজকে 2 দিন যাবত। পরবর্তীতে আমি পরে গতকালকে সে আমাকে মেসেজ দিছে অন্য একটা আইডি দিয়ে, তার এই বেরিতে দেখেন সে তার ফেসবুক চালানো শিখেছে, আমি ফোন দিছি আমি, সে 5টা ফেসবুক অ্যাকাউন্ট চালায়। কই যেন শুনছিলাম 5টা ফেসবুক অ্যাকাউন্ট চালায়, যে আমার সাথে একটা দিয়ে কথা বলে অন্যগুলা দিয়ে আরেকজনের সাথে বা অন্যভাবে হ্যান্ডেল করতেছে, বুঝছেন? মাথা আমার কাছে আপনি টোটাল ঘুরাই দিছেন ভাইয়া। বুঝছেন, মানে হয় না যে 5টা ফেসবুক অ্যাকাউন্ট ধোঁকাবাজি করলে আপনার করার কথা, আপনি দিন দুনিয়া দেখালো, আমি আপনার সাথে ধোঁকা হয়ে গেল। আমি এই যে ওরে বিয়ে করছিলাম, আমি বিয়ে করার পরেও আমার কিন্তু অনেকজন আমার ফ্রেন্ড সার্কেল থেকে সবাই না করছিল যে তুই কি মেয়ে বিয়ে করলি, তোর সাথে ঠিকমতো যাইতেছে না। ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, ওর বাবা হচ্ছে যে আপনার কি বলে আমার জেলে আছে না, জি জেলে ওর বাবা। ওকে, আমার বাবা শুধু ওরে দেখে আমার ওরান্স, ঠিক আছে। এবং আমার ফ্যামিলি বন্ধু বান্ধব বলতেছে তুই ফ্যামিলির দিক থেকেও পাইলি না। তারপর হচ্ছে যে তুই কি মেয়ে বিয়ে করলে, তোর থেকে অনেক শর্ট, দেখতো যে আহামরি সুন্দর এমন না, তুই এত বছর কাজ করছিস মিডিয়াতে, কত মানুষের লোক চলাফেরা করছিস, একটা এমনি থেকে ঢাকা থেকে একটা মেয়ে বিয়ে করতে। আমি দেখ আমি আমার বাবার কথার উপরে যাইতে পারবো না, কারণ আমার বাবা যেখানে বলছে যে যদি আমার বাবার কথা নাই শুনি তাহলে আমরা তেজ্যপুত্র করে দেবো, তাহলে আমার যাওয়াটা ঠিক হয় না। আর কপালে যা ছিল তাই হয়েছে। আর আমি মনে করি যে মিডিয়া বা অন্যান্য ঢাকার বা অন্যান্য দিক থেকে মেয়ের চেয়ে আমি ওরা ভালো পাইছি। আমি প্রথম ওদের কাছে সবার কাছে এইভাবে বলছি, ঠিক আছে। আজকে তারাই আমার নিয়ে ফেসবুকে পোস্ট দিতেছে, দেখছস একদিন যেদিন হচ্ছে তো আমি ওরা ঢাকা নিয়ে আসছি না, ওই দিন আমার মায়ের সাথে আমার কথা হয়েছিল। আমার মা আমার সাথে ঝগড়া হয়েছে। আমার মা আমারে বলছিল যে হচ্ছে যে মেয়ের জন্য তুই আজকে আমার এই পড়াশোনা করে মনে করে মেয়েটার চালাক বানাইতেছিস, সাথে কিছু করতেছিস, এই মেয়ে তোরা একদিন পড়াশোনা কমপ্লিট করে দেখবি তোর লাথি দিয়ে সরাই দেবে। আজকে আমার মায়ের কথা সত্যি হয়ে গেছে। নট অ্যাবাউট পড়ালেখা, ইটস অ্যাবাউট চয়েস, যে আসলে ও কোন জীবনটা চয়েস করতে চাইছে, ঠিক আছে। এখন ওদের হিসাব হচ্ছে যে ওরা বিদেশি যে ছেলে পাইছে, ওই ছেলে ধরেন বিদেশ থেকে অনেক বছর বিদেশ করে হচ্ছে স্বর্ণ গয়না পাইবো, সব কিছু পাইবো, আমার থেকে কাবিনের টাকা পাইবো। ইভেন গত পরশু দিন তারা কী করছে, সেনাবাহিনী, আমাদের প্রতিটা এলাকার মধ্যে একটা সেনা ক্যাম্প হয়, আমার এলাকার মধ্যে একটা সেনা ক্যাম্প হয়েছে, তারা সেনা ক্যাম্পে গিয়ে আমার নাম অভিযোগ করে আসছে। আমি তাদের কাবিনের টাকা বুঝাই দিচ্ছি না, তাদের মেয়ে ডিভোর্স দেওয়ার পর আমি তাদের কাবিনের টাকা বুঝাই দিচ্ছি না। সেনাবাহিনীরা আমার সাথে যোগাযোগ করছে, বলে যে আপনি এসে তাদের টাকা পয়সা হিসাব কিতাব বাইরা সমাধান করে দিয়ে যান। আমি সমাধান আর কি আছে, সমাধান হতে পারতো, সে যদি ডিভোর্স না দিত আপনারা বসতেন, আমি বসতাম। আমার দোষ থাকলে যদি 10 জন 2 জনে মিলে বসার পরে যদি হ্যাঁ আমার দোষ হচ্ছে, আমার ভুল হচ্ছে, বনাবানা হবে না। বাংলাদেশের আইন তো ছেলেদের পক্ষে না, মানুষের পক্ষে না, শুধু মেয়েদের পক্ষে। বনিবানা হবে না, তখন আপনারা আমার ডিভোর্স করে দেন। সে এক পক্ষিক আমাকে তালাক দিয়ে দিস। ইসলামের নিয়ম অনুযায়ী তালাক মাত্র শুধুমাত্র ছেলেরাই দিতে পারবে, এবং ইসলামের নিয়ম অনুযায়ী শুধুমাত্র কাবিন পাবে, এছাড়া দিনমোহর পাবে না, ঠিক আছে। তো আমি ইসলামের নিয়ম অনুযায়ী ছেলেরা 4টা বিয়েও করতে পারবে, হ্যাঁ, কিন্তু আমি ইসলামের নিয়ম মানি শুধুমাত্র দেনমোহরের সময়, এটাই তো। আর কোনো জায়গায় আমি ইসলামের নিয়ম মানি না। হ্যাঁ, এখন ওরা ইসলামিক নিয়ম মানে, ওরা ওই জায়গাটাই মানে। আমি যখন পোস্ট করছি, আমি পোস্টের মধ্যে আপনি আমার পোস্টটা দেখছেন কিনা জানি না, আমি পোস্টটার মধ্যে 3টা প্রশ্ন করছি। একটা হচ্ছে যে আমি ওর অন্ধবিশ্বাস করে অন্ধভাবে ভালোবাসা কি এটা আমার ভুল ছিল। তারপরে ছিল যে হচ্ছে যে আমি করে পড়াশোনা করার জন্য কি আজকে আমার সাথে এমনটা করলো, আমি ওর সোশ্যাল মিডিয়া ওর প্ল্যাটফর্ম চিনানোর কারণে আমার সাথে এরকম ব্যবস্থা করলো। তারপরে প্রশ্নটা হচ্ছে দেশে একতরফা তালাক আইনটা কেন, এই কেমন আইন সিস্টেম দেশের প্রচলিত আইনের। একজন আমার মন চাইছে আমি ওর সাথে বিয়ে করলাম, আমার মন চাইছে আমি ওর তালাক দিয়ে দিলাম। আমার মনে হয় যে তালাকের ক্ষেত্রে অবশ্যই 2 পক্ষকে যে কোনো অ্যাডভোকেটের কাছে যাওয়া হোক, সে কিংবা তাজির কাছে যাওয়া হোক, সে 2 জনকে ডাকবে, 2 জনকে ডাকার পরে 2 জন বসবে। তালাক এক পক্ষের হইতে হবে, তালাক 2 পক্ষের হলে ঝামেলা। ধরেন আপনি আমার ওয়াইফ হলে আমি আপনাকে রেগুলার মারতেছি, আপনি তালাক চাইতেছেন, আমি দিব না, কি করবেন? সেটা ঠিক আছে। সে এবং তালাক নোটিশে এমন তালাক নোটিশের সে আমাকে হচ্ছে যে আমার নামে আমি লিখছি, আমি তাকে তারে নির্যাতন করতেছি, নারী ও শিশু নির্যাতনের মামলা দিছি আমার নামে, আমি তার থেকে যৌতুক দাবি করতেছি। আমি ভাই আপনি তো মিডিয়াতে আমি কাজ করতেছি, ঠিক আছে, আমি যৌতুক কেন দাবি করবো তার কাছে? আমি প্রতি মাসে অন্তত 50,000 টাকা আমার অলমোস্ট ইনকাম আছে, সব মিলে অন্ত খরচ বাদ দিয়ে।
আর লিখবে আমার কি? আমি তার থেকে কেন পুরুষদের জন্য দুটো জিনিস বলা সহজ, এক হালাল লুচ্চা নাহলে গে, দুই হচ্ছে নারী নির্যাতনকারী। শেষ। তো কিছু লাগে না, কেউ তাকাই না যে সত্যি না মিথ্যা, ওই চালাক করছে। পরবর্তীতে আর কি সে এখন যখন আমার পোস্টার ডিলিট কালকে ভাইরাল হয়ে যায়, গতকালকে আমার ফ্যাকাল্টি দিয়ে আমারে নক করে বলতেছে হচ্ছে যে তুমি হচ্ছে যে করো, আমার পোস্টার ডিলিট করে দাও। পোস্টার ডিলিট করে দাও, আমার পোস্টার সারা দেশ ব্যাপী ভাইরাল হয়ে গেছে, আমার বন্ধু বান্ধব ক্লাস থেকে শুরু করে সবার কাছে এটা চলে গেছে। আমি বলছি আমি কেন ডিলিট করবো, তাতে অসুবিধা হলো না, আমি কেন ডিলিট করব, কি কারণে? ঠিক আছে, তাও আমি তাকে কালকেও সুযোগ দিছি, বলছি যে তুমি আমার সংসারে চলে আসো, ডিভোর্স ক্যান্সেল করো, যেহেতু এখন 90 দিন হয় নাই, তোমার পক্ষ থেকে ডিভোর্স গেছে, আমি যেহেতু সাইন করি না, আমার কাছে কাগজ আসে না, আমি সাইনও করি নাই, তোমার পক্ষ থেকে তুমি ডিভোর্স ক্যান্সেল করতে পারবা, তুমি ক্যান্সেল করে তুমি চলে আসো, আমি তোমার নিয়ে সংসার করব আরাম। ঠিক আছে, আমি ফেসবুকে পোস্ট এরপরেও ওই ছেলের সঙ্গে খোলামেলা ভিডিও দেখার পরেও আমি তার প্রতি এতটাই আমার ওর প্রতি এতটাই টান না, দূর মিয়া, এটা টান না, এটা অবসেশন, এইটা হইতে পারে না। আপনি তারে খোলামেলা ছবি আপনার বউরে দেখতেছেন, আরেকজনের সঙ্গে ওপেনলি দেখাইতেছে, ফোনে সব করতেছে, এবং আপনি বলবেন যে আপনার বয়ফ্রেন্ড নিয়ে আপনি সংসার করতে চান, ভালোবাসেন, এটা একটা ভন্ডামি। না আমি দেখেন, আমি দেখেন গতকালকে যে আমি মেসেজ এটাই মানি না। এই যে দেখেন, আমি যে গতকালকে আপনি লিখছেন অন্য কারণে, এটা আপনি পরাজয়ের ঝামেলা থেকে লিখছেন, আমি পরাজিত হয়ে গেলাম। ঠিক আছে, না আমি ফিলিং এইটা ভালোবাসা হইতেই পারে না ভাই। আমি তাকে বললাম যে দেখো, ভালোবাসা প্রোটেক্টিভ, ভালোবাসা হইলে আপনি আপনার সে কাউরে হাত ধরছে, আপনি কাইন্দা মরে যাবেন। আমি তো কাইন্দা মরছি, আমি তো চেষ্টা করছি, আমি সর্বোচ্চ চেষ্টা করছি তারা রাখার জন্য, এবং অনেক মানুষ দিয়ে বুঝাইছি, অনেক মানুষ দিয়ে করছি, বন্ধু বান্ধব সব হয়েছে। এই যে ওর ডিভোর্সের পিছনে ওর মায়ের অনেক কুপরামর্শ ছিল, ওর কলেজের যে বান্ধবী, আমি না এটা মানি না, ও দুধের বাচ্চা না যে ওরা কেউ কইবার ও সে মাইনা নেবে। এই কাজগুলো করে মানুষ নিজে ইচ্ছা করে, সে সাপোর্ট খোঁজে, তার মার সাপোর্ট নিছে, বন্ধুর সাপোর্ট নিছে, বোনের সাপোর্ট নিছে, কিন্তু করছে সে। হ্যাঁ, তাহলে তো মারে নাই, পিস্তল ধরে নাই যে তুই কর, নাহলে তোর আমি ফেলাই দিব, তা তো কেউ করে নাই। সেটাই কইলে হবে না যে আমার জোর করে এটা করাইছে, এটা জোর করে কেউ কাউরে কিছু করে। তাহলে আবার বুঝেন, আমার সেই জন্য ওর কি, সে আমাকে ডিভোর্স দিয়ে মনে করেন হচ্ছে যে আমার সাথে ঠিকই যোগাযোগ করতেছে, আমার সাথে থাকার স্বপ্ন দিতেছে আমার, ভেরি গুড, ডিভোর্স দিয়ে। ভেরি গুড, ওকে, উই আর এন্ডিং আপ। ব্রাদার, যদি আপনার এই ভিডিও থেকে শেখার কিছু থাকে, কি আছে বলেন? শেখার কিছু থাকলে আমি সবাইকে একটা কথাই বলবো, আপনারা অবশ্যই এখন যারা যারা বউরে পড়াবেন, আমি মনে করি বউরে পড়াইলে অন্তত ভালো করে তার সম্পর্কে জানেন যে সে পড়াশোনা করে কি আপনাকে ছেড়ে দিচ্ছে কিনা। আমি যদি তাকে না পড়াশোনা করাইতাম ভাই, ঠিকই আমি তাকে পড়াশোনা করানোর কারণেই সে আজকে, কারণ আমি যদি তাকে পড়াশোনা না করাইতাম, সে কিন্তু ফেসবুক সোশ্যাল মিডিয়া তারা আমি না দিতাম, ফোন না দিতাম ওইরকম, তাহলে হয়তো বা সে আমি আপনার সঙ্গে একমত না, বরং আমি মনে করি এরকম আমি অনেক হাজবেন্ড, কিন্তু আমি আমার বোর্ডে পড়ালেখা করেছি, অনার্স মাস্টার্স করাইছি, এবং আমি পিএইচডি করাবো ইনশাল্লাহ আমার বোর্ডে। আমি পিএইচডি করি নাই তো কি হয়েছে, কিন্তু আমি মনে করি যে শিক্ষার আলো বরং একটা মানুষকে বড় করে, কিন্তু যদি চায়, দ্যাটস আ চয়েস, সেটাই বললাম, দ্যাটস আ চয়েস, যে আসলে সে শিখে করবে না অশিখে করবে। আপনি তো শিক্ষিত মানুষ, আপনি ঠিকই কিন্তু আরেকটা বাধ্য হয়ে বিয়ে করছেন, আমি এটা বিশ্বাস করি না। আপনি বলছেন, আমি শুনছি, কিন্তু এক হাতে তালি বাজে না ভাই। সো আপনারা বললো আর আপনি হুট করে বিয়ে করলেন, এটা করলেন, আমি এটা বিশ্বাস করি না। আপনি বলছেন, আমি মেনে নিছি, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ তারে কেউ বললো ডিভোর্স দিয়ে দিল, এটা হইতে পারে না। আরেকটা লোকের সাথে পরকীয়া করতেছে, কেউ শিখাই দিছে, করতেছে, হয় না। গল্প কখনো এক পক্ষে না, গল্প দুই পক্ষের। আমরা এটা শিখতে পারি আমার মনে হয় আপনার গল্প থেকে, আপনার স্টোরি লাইফটা থেকে, যে কোনো সময় আবেগটা যতটুকু নিয়ন্ত্রণ করা সম্ভব, এবং থার্ড পার্টিকে, তৃতীয় কোনো ব্যক্তিকে সংসারে ইন্টার করতে না দেওয়া, ইন্টারফারেন্স না দেওয়াটা জরুরি। ভাই থ্যাংক ইউ, আল্লাহ আপনার ভালো করুক, সুস্থ থাকেন। ঠিক আছে।